আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্যরকম পাঠশালা ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা ইম্পর্টেন্ট লেকচার নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ অধ্যায় 4-এর খুবই ইম্পর্টেন্ট পার্ট সাম্যধ্রুবক কেপিকেসি। তোমাদের কিন্তু এই যে লেকচারটা খুবই ইম্পর্টেন্ট কেন বলতেছি আমি, কারণ এটা থেকে তুমি একটা ফুল সিকিউ কমন পাবা। এই যে এই লেকচারটা এবং এর পরের যে লেকচারটা মানে লেকচার 9 এবং লেকচার 10, এই দুটোর লেকচার তুমি যদি ঠিকভাবে কভার করো তাহলে তুমি এনশিওর থাকতে পারো যে তুমি এখান থেকে একটা ফুল সিকিউ কমন পাবা। মানে এক কথা মানে সিকিউ বলতে আমরা যেটা বুঝি গ ঘ কমন পাবা এখান থেকে, 3-4 মানে 7 মার্কের একটা সিকিউ কমন পাবা এখান থেকে। আর ক খ তো যে কোনো জায়গা থেকে আসতেই পারে। তো আসো আমরা কথা না বলে আমাদের সাম্যধ্রুবক পার্টটা শুরু করি। তো সাম্যধ্রুবক পার্টটা এই স্লাইডটা আসার আগে আমি তোমাকে একটু আরেকটা জিনিস একটু আলোচনা করে দেখো। তো আমরা সাম্যধ্রুবক জিনিসটা কি সেটা একটু বোঝার ট্রাই করে আসো। তোমাকে আমি ফার্স্টে সাম্যধ্রুবক জিনিসটা বোঝাই। তো আমরা একটু ডেরিভেশন করে খুবই আস্তে আস্তে এই জিনিসটা যাবো। কেউ যদি আগের লেকচারগুলো নাও অনেকে কমেন্ট করে যে ভাই আগের লেকচারগুলো না করলে কি এটা বুঝবো, আমি বলবো যে আগের লেকচারগুলো করলে বেটার, বাট সমস্যা নেই, আমি এমনভাবে কভার করার ট্রাই করবো যে আমরা আগের লেকচার থেকেও এখান থেকে আইডিয়া নিতে পারি। সো মনে করো একটা বিক্রিয়া হচ্ছে এ প্লাস বি থেকে ভাইয়া সি প্লাস ডি হলো। ওকে, এ প্লাস বি থেকে সি প্লাস, এটা একটা উপমুখী বিক্রিয়া। উপমুখী বিক্রিয়ার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন থাকে আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন। আমি আর এফ আর আর বি দিয়ে লিখলাম। ওকে, ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন। সো কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটার কাজ কি দেখো। তো আপনি দেখতে পারতেছো যে দুইটা পার্ট আছে, একটা ফরওয়ার্ড রিয়াকশন আর একটা ব্যাকওয়ার্ড রিয়াকশন। তো আমি দুইটা পার্টকে আলাদাভাবে অ্যানালাইসিস করব। ফরওয়ার্ড রিয়াকশন, ফরওয়ার্ড রিয়াকশন। তো আসলে ফরওয়ার্ড রিয়াকশনে যে আমরা কী লিখতে পারি বলো তো? আসলে ফরওয়ার্ড রিয়াকশন পার্ট কতটুকু সেটাও আমাদের বোঝার ব্যাপার আছে। ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে ভাইয়া আপনার এ প্লাস বি থেকে আপনার যখন সি প্লাস ডি হচ্ছে, এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড রিয়াকশন, যেখানে আপনার রিয়াকট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম হয়। এখানে আপনি কি লিখতে পারেন দেখো তো, হিয়ার we can say RF proportional to concentration of A into concentration of B। এটা আমরা বলতে পারি এখান থেকে যে RF সমানুপাতিক concentration of A and concentration of B। অ্যান্ড এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা ওঠাই তাহলে আমরা কি লিখতে পারি? RF is equal to KF into concentration of A into concentration of B। এটা আমরা লিখতে পারি এবং এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে নামকরণ করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের জন্য অ্যানালাইসিসটা। ফরওয়ার্ড রিয়াকশনের জন্য অ্যানালাইসিস হচ্ছে এতটুকু। সেম অ্যানালাইসিস আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য করতে পারি। আসো দেখি, ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন, ব্যাকওয়ার্ড মানে কি পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য। ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন, ভাইয়া ব্যাকওয়ার্ড রিয়াকশন পার্ট যেন কোনটুকু দেখো তো? ব্যাকওয়ার্ড রিয়াকশন পার্ট হচ্ছে ভাইয়া সি প্লাস ডি থেকে এ প্লাস বি। তাহলে ভাইয়া এখানে আপনি কি লিখতে পারেন দেখেন তো একটু। এখানে আমরা লিখতে পারি যে যেহেতু ব্যাকওয়ার্ড রিয়াকশন অবশ্যই আর এফ হবে না, কি হবে? আর বি হবে। আর বি সমানুপাতিক কনসেন্ট্রেশন অফ সি অ্যান্ড কনসেন্ট্রেশন বি। মানে আমি আর বি বলছি, তো আর বিটা কি? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। এক কথা বলতে গেলে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। এটাকে যদি ভাঙায় তাহলে কি আসবে বলো তো? ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট আসবে। এটা আসবে কে বি ইন্টু কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। খুবই ভালো কথা হয়, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে আসলে এই দুটো জিনিসের মাহাত্ম্য কী দেখো। এই দুটো জিনিস থেকে আমরা আসলে কী কাজ করতে পারবো? আমরা এই দুটো থেকে সাম্য ধ্রুবকটাকে ডিরাইভ করার ট্রাই করবো। ওকে, আমরা এই দুটো থেকে সাম্য ধ্রুবক ড্রাইভ করার ট্রাই করবো। ওকে, ঠিক আছে, এখানে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা। তো ভাইয়া সাম্যাবস্থা আমরা কখন যেন বলি বলো তো তোমরাই? যে ভাইয়া সাম্যাবস্থা বলতে আমরা আসলে কোন সময়টাকে বোঝাই? যখন আপনার ফরওয়ার্ড রিয়াকশন রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট সমান হয়। তো ভাই আমরা কীভাবে লিখতে পারি দেখো তো, যে সাম্যাবস্থায় আমার কি হয়? আর এফ ইজ ইকুয়াল টু আর বি, ফরওয়ার্ড রিয়াকশন রেট ইজ ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট। এক কাজ করি ভাইয়া, ইকুয়েশন দুটো মান বসাই দিই আমরা। তাহলে কি হয়? আর এফ ইজ ইকুয়াল টু কে এফ concentration of A into concentration of B is equal to KB concentration of C into concentration of D। এটা বলা যায়। এখান থেকে দেখো তো ভাই আমরা একটা জিনিস করতে পারি যে আমরা চাইলে
কেএফ ডিভাইড বাই কেবি দিতে পারি। এটা ইজ ইকুয়াল টু কী বলা যায়, কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। এটা ভাইয়া কেএফ বাই কেবি লিখলাম। তো এখান থেকে ভাই আরেকটা জিনিস আনা যায়, দেখো কেএফ বাই কেবি আনলাম। তো কথা হচ্ছে ভাইয়া কেএফ হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, মানে রেট কনস্ট্যান্ট ফর ফরওয়ার্ড রিয়াকশন, সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। কেবি হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, রেট কনস্ট্যান্ট ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন। দুইটার অনুপাতকে আমরা বলতে পারি আরেকটা কনস্ট্যান্ট, এটাকে বলি আমরা কেই। কেইকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। যেহেতু ভাইয়া সাম্যাবস্থা করছি, তো এটাকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে থাকি। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তাহলে আমরা কী লিখতে পারি, কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, মানে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন, প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট। ওকে, এখন দেখো ভাই আগের লেকচার আমরা যারা করছি তারা বলছে যে কেইটা কি, কেইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দুই টাইপের হতে পারে। দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দুই টাইপের, কয় টাইপের ভাইয়া, টু টাইপসের। দেয়ার আর টু টাইপস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখানে লিখে দিই যে টু টাইপস কার উপর ভিত্তি করে, দেখো দুই ধরনের কী, একটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখো কেপি। কেপি কেপিটা কখন, যখন আমার পার্শিয়াল প্রেশারটাকে আমি চিন্তা করব, যখন আমি পার্শিয়াল প্রেশার, এক কথায় বলতে গেলে ভাই আংশিক চাপটা হিসাব করব। পার্শিয়াল প্রেশার মানে কি বলো তো, আংশিক চাপ। যখন আমি ভাই আংশিক চাপটাকে মাথায় রেখে কাজ করব, তখন আমি কেপি নির্ণয় করি। ওকে, কেপি। অ্যান্ড সেকেন্ড অফ অল ভাইয়া আমাদের কেসি। কেসিটা আমি কখন নির্ণয় করি, যখন আমি কনসেন্ট্রেশনকে মাথায় রেখে কাজ করি, বা এক কথায় বলতে গেলে ভাইয়া ঘনমাত্রা। আমি যখন ভাইয়া ঘনমাত্রাকে মাথায় রেখে কাজ করি, সেটা হচ্ছে আমাদের কেপি। তো কেপি আর কেসি, তো কেপি কেসি বুঝতে পারছি। এটা হচ্ছে ডিপেন্ড মেইনলি সক্রিয় ভর, সক্রিয় ভরের উপর ভিত্তি করে। এটা আসলে কিসের ভিত্তি বলো তো, এই যে দুই টাইপস, এটা আসলে কিসের ভিত্তিতে, সক্রিয় ভরের ভিত্তিতে। আমি এটাও লিখি তোমাকে, যে আগের লেকচার আমরা সক্রিয় ভর নিয়ে আলোচনা করছি। তো এটা হচ্ছে ভাইয়া সক্রিয় ভরের ভিত্তিতে। তো সক্রিয় ভরের ভিত্তিতে আমি বলতে পারি দুই প্রকার, একটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে কেসি। ক্লিয়ার আমরা আই গেস। তো এখন ভাইয়া আমরা একটু কেপি কেসি রাশিমালা নিয়ে একটু আলোচনা করব। তো কেপি কেসি আসলে কি, কেপি কেসি এক কথা বলতে গেলে সাম্য ধ্রুবক। কেপি কেসি কি ভাইয়া, কিছুই না, জাস্ট সাম্য ধ্রুবক। বাট কথা আছে এখানে একটু, কথা হচ্ছে ভাইয়া আপনি ইকুয়েশনে দেখলেন, ইকুয়েশনটা কিন্তু ডিরেক্টলি আপনার কেসি মানে কি কনসেন্ট্রেশনের পার্সপেক্টিভ। কেপি কি হবে, এই সেম বিক্রিয়ার জন্য দেখো, আমি তোমাকে এই সেম বিক্রিয়ার জন্য দেখাই যে তোমার মনে করো একটা বিক্রিয়া, বক্স নেই, একটা বক্স নেই, যে মনে করো এ মোল এ সাথে বি মোল বি বিক্রিয়া করে উৎপন্ন করতেছে সি মোল সি আর ডি মোল ডি। ওকে, এটা হচ্ছে একটা বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় আমরা আসলে কী লিখতে পারি, দেখো এই বিক্রিয়ার জন্য আমরা কেপি কেসি রাশিমালাটা লেখার ট্রাই করে আসো একটু দেখি। তো এই বিক্রিয়ার জন্য আমরা কেপি কেসি রাশিমালাটা প্রতিপাদন করার ট্রাই করি। এই বিক্রিয়ার জন্য দেখো আমাদের কোনটা কী লিখতে পারি। ফার্স্ট অফ অল এখানে কেপি কী হবে, দেখো কেপি হবে পি অফ এ পাওয়ার হবে এ ইন্টু পি অফ বি পাওয়ার বি, উল্টো করছি, উৎপাদ বা বিক্রিয়ক হয় না, হ্যাঁ উৎপাদ বা বিক্রিয়ক হবে। হ্যাঁ, তো আপনি তো একটা করে ফেলছেন, এটা তো নিচে চলে আসবে। হ্যাঁ, এটা নিচে চলে আসবে আর এটা উপরে চলে যাবে। হ্যাঁ, সমস্যা নেই, ওইটা নিচে চলে নিয়ে আসি। উপরে কী হবে, পি অফ সি পাওয়ার সি আর পি অফ ডি পাওয়ার ডি। এটা হচ্ছে আপনার ভাই কেপি এর রাশিমাল। ওকে, এটা গেল কেপি। আর কেসিটা কি লিখতে পারেন দেখুন তো, এখানে আপনি কেসি লিখতে পারেন, কেসি ইজ ইকুয়াল টু আপনার কনসেন্ট্রেশন অফ সি এর পাওয়ার হবে সি, কনসেন্ট্রেশন অফ ডি এর পাওয়ার হবে ডি, কনসেন্ট্রেশন অফ এ এর পাওয়ার হবে এ আর কনসেন্ট্রেশন অফ বি এর পাওয়ার হবে বি। আই হোপ আমরা সাম্যধ্রুবক লেখাটা বুঝতে পারি। সাম্যধ্রুবক লেখাটা বুঝতে পারছি আমরা ভাইয়া, যে কীভাবে আমরা কেপি কেসি রাশিমালাটা লিখবো। এটা হচ্ছে ভাইয়া জাস্ট যে কয় মোল থাকবে ওটা পাওয়ারে দিয়ে দেবো। ওকে, আর সক্রিয় ভরটা কাউন্ট করব। এখন এখানে তোমাদের চিন্তা হতে পারে যে, তোমাদের অনেকের কোশ্চেন আসতে পারে যে ওয়াই প্রেশারটা নিয়ে আমরা কেন কাজ করতেছি, মানে প্রেশারটা আমার কেন সক্রিয় ভরকে
রিপ্রেজেন্ট করতেছে, বা ভাই আপনি তো রাশিমালা ভাই কনসেন্ট্রেশন দিয়ে ডিরাইভ করছেন, তাহলে ভাই আপনার প্রেশারটা কোত্থেকে আসতেছে? আপনি তো রাশিমালার প্রতিপাদন করার সময় এই যে ভাই আপনি কোনটা কনসেন্ট্রেশন নিয়ে কাজ করছেন, তাহলে ভাই প্রেশার কোত্থেকে আসতেছে? প্রেশারটা কোত্থেকে আসে তোমাকে আমি একটা জিনিস খেয়াল করো, দেখো তোমরা কি সবাই এই জিনিসটা জানো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি? আমি জানি সবাই জানো তোমরা এটা, যে ভাইয়া পিভি ইজ ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাস সমীকরণ। এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ একটা জায়গায় খেয়াল করো তো, আমি যদি ভিটাকে এ পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়? তাহলে হয় ভাইয়া পি ইজ ইকুয়াল টু এন বাই ভিকে আমরা কী লিখতে পারি? কনসেন্ট্রেশন ইন্টু আরটি। তো আলটিমেটলি একটা জিনিস খেয়াল করছো ভাইয়া, আপনার আর তো কনস্ট্যান্ট, নির্দিষ্ট তাপমাত্রা টিও কনস্ট্যান্ট। সো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, ইন কনস্ট্যান্ট টেম্পারেচার, ইন কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার ডিরেক্টলি সমানুপাতিক হচ্ছে এর কনসেন্ট্রেশনের, প্রেশার ডিরেক্টলি এর কনসেন্ট্রেশনের সমানুপাতিক। দ্যাটস ওয়াই আমরা যে সক্রিয় ভরের হিসাবে কনসেন্ট্রেশন নিয়ে কাজ করছি সেখানে আমরা আংশিক চাপ নিয়েও কাজ করতে পারি। আই হোপ আমরা জিনিসটা ক্লিয়ার। একটু বোর্ড থেকে সরে যাই, এবার আমরা দেখে নিই পুরোটা, একটু রিক্যাপ করে নিই যে ভাইয়া আমরা সাম্যাবস্থায় কী করলাম, আর এফ ইজ ইকুয়াল টু আরবি লিখলাম, এখান থেকে আমরা কি করলাম দুইটার ইকুয়েশনের মান বসালাম, সেখান থেকে আমাদের আসলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভাইয়া দুই টাইপের হয়, কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ডিং অন দেয়ার অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। সক্রিয় ভরের ভিত্তিতে দুই টাইপ, একটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে কেসি। কেপি কখন? যখন পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ নিয়ে কাজ করি। কেসি কখন? যখন ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন নিয়ে কাজ করি। এরপর আসো আমরা যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে কেপি কেসি রাশিমালা লেখাটাও দেখছি। ওকে, তো আমরা একটু সামনের দিকে আগাই চলো। কথা হচ্ছে ভাইয়া সাম্যাবস্থা, এই বক্সটা কেন জানেন? এই বক্সটা হচ্ছে তোমাকে রিয়েলাইজ করানোর জন্য যে ভাইয়া সাম্যাবস্থা আপনার আর এফ ইজিক্যাল টু আরবি। দেখো সাম্যাবস্থা নিয়ে আমাদের অনেকের মনে কিছু মিসকনসেপশন আছে, আমি মিসকনসেপশনগুলো একটু ক্লিয়ার করে দিই। মনে রাখবো ভাইয়া সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় আর এফ ইজ ইকুয়াল টু আরবি। ওকে, খেয়াল করবে সাম্যাবস্থায় কি আর এফ ইজ ইকুয়াল টু আরবি, অর্থাৎ দেখি একটু ভাইয়া সাম্যাবস্থা আর এফ ইজ ইকুয়াল টু আরবি অর্থাৎ কি? অর্থাৎ সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক সমান। মানে ভাই বুঝতে পারছো ভাইয়া সাম্যাবস্থা তাহলে কি সমান? পশ্চাৎমুখী এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক সমান। বাট আমরা ম্যাক্সিমাম কেসে কি মনে করি জানো? আমরা ম্যাক্সিমাম কেসে মনে করি যে ঘনমাত্রা সমান। খুবই খুবই ভুল। মনে রাখবা সাম্যাবস্থায় আর এফ ইজ ইকুয়াল টু আরবি মানে হচ্ছে সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক সমান, ঘনমাত্রা কিন্তু সমান না, ঘনমাত্রা সমান না, ঘনমাত্রা সমান হতেও পারে নাও হতে পারে। এটা ঘনমাত্রা সমান হতেও পারে আবার নাও হতে পারে। এই জিনিসটা মনে রাখবে যে ভাইয়া তোমার সাম্যাবস্থায় কি আর এফ ইজিক্যাল আরবি সমান ঘনমাত্রা সমান হতেও পারে নাও হতে পারে। এটা ডিপেন্ড করে কে এর উপর, কে ইজিক্যাল টু 1 হয়, কে ইজিক্যাল টু লেস দেন 1, গ্রেটার দেন 1, যে কোনো কিছু হতে পারে। ওই জিনিসগুলো যে আগের দিন যেগুলো পড়ছিল যে কে এর মান যখন আমার 1 সমান হয় তখন আমার কি হয়? রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন সমান হয়। যখন আমার কে এর মানটা 1-এর থেকে বড় হয়, 1-এর থেকে বড় হওয়া মানে কি? আমার প্রোডাক্টের মানটা তোমার রিঅ্যাক্ট্যান্টের থেকে বড় হয়। আর কে এর মান আমার 1-এর থেকে ছোট হওয়া মানে কি? 1-এর থেকে ছোট হওয়া মানে রিঅ্যাক্ট্যান্টের মানটা আমার প্রোডাক্টের থেকে বড় হবে। এই তিনটা জিনিস আমরা আগেও পড়ছি। তো এই ছকে তোমাকে ওইটা দেখাচ্ছে যে দেখো সময় N2O4 বিয়োজিত হয়ে এখানে কি দেখাচ্ছে দেখো তো, N2O4 বিয়োজিত হয়ে 2 মোল NO2 তৈরি হচ্ছে। ভালো কথা, এখানে তোমার সময়ের সাথে সাথে NO2-র ঘনমাত্রা পরিবর্তন দেখাচ্ছে, N2O4-এরটাও দেখাচ্ছে, এবং তোমাকে সবার লাস্টে একটা জিনিস খেয়াল করো, সবার লাস্টে আমরা ফোকাস করবো এই জায়গাটা, এই বক্সটা আমরা ফোকাস করবো। একটু দেখো যে ঘনমাত্রার অনুপাতটা, আমরা অনুপাতের জায়গায় ফোকাস করবো, ফোকাস অন হিয়ার। ওকে, এই জায়গাটা ফোকাস করতে দেখো সবার ক্ষেত্রে এই অনুপাতটা দেখছো, এই অনুপাতটা সমান হচ্ছে, উইচ মিনস এটা কি? এই জায়গাটা হচ্ছে তোমার সাম্য ধ্রুবক, এই জায়গাটা হচ্ছে তোমার সাম্য ধ্রুবক। ওকে, দিস ইজ দ্য সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আই হোপ জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারছি। চলো একটু সামনের দিকে যাই ভাইয়া।
আচ্ছা, তো এই যে আমরা যেটা চিন্তা করলাম যে কেই দুই প্রকার, আমাদের কেই দুই প্রকার, একটা হচ্ছে কেপি আর একটা কেসি। তো কেপি আর কেসি এই দুটো জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করার ট্রাই করে দেখো। সক্রিয় ভর হিসাবে মোলার ঘনমাত্রা, যে সক্রিয় ভর হিসাবে আমরা কি নির্ধারণ করছি দেখো, সক্রিয় ভর হিসাবে আমরা মোলার ঘনমাত্রা নির্বাচন করলে, কোনটা সক্রিয় ভর হিসাবে মোলার ঘনমাত্রাকে নির্বাচন করলে সাম্য ধ্রুবক পাওয়া যায়, তাকে আমরা কি বলি, মোলার সাম্যাবস্থা বলি, যেটাকে আমরা ইংলিশে বলি কি, মানে মোলার সাম্যাবস্থাকে সংক্ষেপে বলা হয় কি কেসি। ওকে, তো এখানে দেখো এ মোল এ বি মোল বি এর সাথে বিক্রিয়া করে, এল মোল এল এম মোল এম তৈরি করতেছে। তাহলে ভাইয়া আমরা সহজভাবে মোলার সাম্যধ্রুবক কি লিখতে পারি, কেসি লিখতে পারি আমরা এটা, যে ভাইয়া আপনার এল এর পাওয়ার এল ইন্টু এম এর পাওয়ার এম ডিভাইড বাই এ এর পাওয়ার এ ইন্টু বি এর পাওয়ার বি। এখানে এল এম এ বি এটা কি সাম্যাবস্থা, মানে এটা হচ্ছে সাম্যাবস্থায় মোলার ঘনমাত্রা, আর এল এম এ বি কি, এটা হচ্ছে ওদের মূল সংখ্যা। ওকে, আমি লিখে দিই তোমাকে পাশে একটু লিখে দিই তোমাকে, যে ভাইয়া আপনার এ বি এল এম ওগুলো কি, এই যে এ বি এল এম এগুলো হচ্ছে মূল সংখ্যা, ঠিক আছে, এগুলো হচ্ছে এদের মূল সংখ্যা। আই হোপ বুঝতে পারছি আমরা এটা ভাই আংশিক চাপ, আংশিক চাপেরটাও সেম ভাইয়া, যেভাবে কনসেন্ট্রেশন চিন্তা করছো, যে ভাইয়া তুমি যদি অনুমান করো কোনটাকে, দেখো তো তুমি সক্রিয় ভর হিসেবে আংশিক চাপকে নির্বাচন করো, তুমি যখন সক্রিয় ভর হিসেবে আংশিক চাপ নির্বাচন করবা তখন তোমার কি হবে, তখন তুমি যে সাম্য ধ্রুবকটা পাবা সেটাকে বলা হয় কেপি, বা সেটাকে বলা হয় তোমার আংশিক চাপের সাম্য ধ্রুবক। এবং সেক্ষেত্রে আমরা কি লিখি দেখো, এই যে ওর পার্শিয়াল প্রেশারটা কিন্তু দেখা যায়, যে পি এল পি এম পি এ পিবি এরা কি, এরা হচ্ছে আংশিক চাপ। তখন আমাদের ইকুয়েশনটা এরকম, যে কেপি ইজ ইকুয়াল টু আংশিক চাপের অনুপাত। ওকে, আরেকটা ভালো কথা ভাই, আরেকটা ভালো কথা তোমাকে বলে দিই, যে কেসি আমরা কখন হিসাব করি, দেখো আমরা কেসি কখন হিসাব করি, যখন দেখো যখন অ্যাকুয়াস সলিউশন, যখন অ্যাকুয়াস সলিউশনের আয়তন মোল সংখ্যা ও ঘনমাত্রা দেয়া থাকে। ওকে, ঘনমাত্রা দেয়া থাকে। এক কথা বলতে গেলে ভাইয়া, ফার্স্ট অফ অল অ্যাকুয়াস সলিউশনের জন্য বের করি, আর এটা বের করাতে তোমাকে কোশ্চেনে ঘনমাত্রা বলো ডিরেক্ট দেওয়া থাকবে, বা আয়তন আর মোল সংখ্যা দেওয়া যাবে, সেখান থেকে তুমি বের করতে পারবা। কারণ আমরা জানি যে কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কি, কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু এন বাই ভি, এখান থেকে আমরা বের করতে পারি মোল পার লিটার। ওকে, এটা। আর আংশিক চাপটা কখন হিসাব করে, এটা মনে রাখবা, এটা হচ্ছে যখন গ্যাসিয়াস সলিউশন বা গ্যাসিয়াস কোনো কম্পার্টমেন্টে কাজ হচ্ছে এবং এর আংশিক চাপ ডিরেক্ট দেয়া থাকে, বা মোল সংখ্যা এবং মোট চাপ দেয়া থাকে, মোল সংখ্যা ও মোট চাপ দেয়া থাকে, মোট চাপ দেয়া থাকে, তখন আমরা এই জিনিসটা বের করি। বুঝতে পারছো, এই জিনিসটা বুঝতে হবে তোমাকে, যে কখন আমরা কোনটা ইউজ করি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো, যে সাম্যধ্রুবক লেখার নিয়মটা। তো সাম্যধ্রুবক লেখার নিয়মের আগে আমি তোমাকে একটা জিনিস দেখাই, এই যে এই স্লাইডটা দেখো, এই স্লাইডে কিন্তু আমরা অনেকগুলো সাম্যধ্রুবক বের করছি। তো একটু দেখো, এই যে PCl5 থেকে PCl3 প্লাস Cl2 হয়েছে। তাহলে ভাই আমি তোমাকে সাম্যধ্রুবক শিখেছিলাম কি, মনে রাখবো অলওয়েজ কেপি বলো কেসি বলো, অলওয়েজ উৎপাদ বাই বিক্রিয়ক। কেপি হলে আংশিক চাপ, কেসি হলে ঘনমাত্রা। তাহলে এই যে দেখো উৎপাদ হচ্ছে কি PCl3 আর Cl2, এই যে উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, এই যে ভাই N2H2, এই যে উৎপাদ বাই বিক্রিয়ক, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো উৎপাদ বাই বিক্রিয়ক। কয়েকটা জায়গায় একটু ফোকাস করবো আমরা, কয়েকটা জায়গায় ফোকাস করবো, কথা হচ্ছে ভাই এইটাই ফোকাস করে আসে, এইটাই ফোকাস করি একটু। ক্যালসিয়াম কার্বনেট সলিড থেকে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, তো এটাটা একটু দেখার ট্রাই করে আসো আমরা, যে ভাইয়া ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা একটা মিনিট একটু লক করি এটাকে, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট থেকে ভাই আপনার কি হলো, আপনার হচ্ছে ভৌত অবস্থাটা লিখে রাখি তাহলে বেটার হবে তোমাদের জন্য। সলিড থেকে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস, এটা হচ্ছে আপনার এটা। এখন কথা হচ্ছে এটার জন্য আপনি কেপি কেসি কী লিখতে পারেন, দেখো তো
এটা যদি আমরা কেপি লিখতে পারি নর্মাল নিয়ম অনুযায়ী লিখি যে পি অফ CaO ইন্টু পি অফ CO2 ডিভাইড বাই পি অফ CaCO3। বাট একটা কথা আছে ভাইয়া, সেটা হচ্ছে এখানে দেখো পি অফ CaO এবং পি অফ CaCO3 ইজ ইকুয়াল টু কত 1 কেন? কারণ এটা হচ্ছে সলিড বলে এটা 1 কাউন্ট হবে। তো এটা যদি 1 কাউন্ট হয় তাহলে আমরা কেপি কী লিখতে পারি? ডিরেক্টলি আমরা কেপি লিখতে পারি না যে ভাইয়া আপনার পি অফ কার্বন ডাইঅক্সাইড, ডিরেক্টলি বলা যায় কেপি হচ্ছে ভাইয়া পি অফ কার্বন ডাইঅক্সাইডের সমান। তো এই জিনিসটাই মনে রাখবো ভাই, এই জিনিসটা আমরা মনে রাখবো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভাইয়া যে আপনি যখন এই জিনিসগুলোকে নিয়ে কাজ করবেন, যখন তুমি এই কেপি কেসির ইকুয়েশন নিয়ে কাজ করবা, মেক শিওর তুমি অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতেছো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভাইয়া যে আপনি যাকে নিয়ে কাজ করছেন তাকে অবশ্যই গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় অথবা অ্যাকুয়াস হওয়া মাস্ট। তো সেমভাবে আপনি কেসি কি লিখবেন? কেসি ইজ ইকুয়াল টু নর্মালি আমরা কী লিখতাম? নর্মালি লিখতাম কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম অক্সাইড ইন্টু কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই কী লিখতাম? ডিভাইড বাই CaCO3 এটা লিখতাম। বাট হয়ে যাবে কি, কেসি হয়ে যাবে কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড। কেন কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড হবে বলো তো? কারণ ভাইয়া এখানে আপনার এই যে কথাটা, যেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড সলিড। তো এরা যেহেতু সলিড হলে এদের কনসেন্ট্রেশন আপনার কত কাউন্ট হয়? যে সক্রিয় ভরের হিসাব অনুযায়ী 1 ধরি আমরা। বুঝতে পারছি? আই হোপ ক্লিয়ার আমরা এই জিনিসটা। একটু ডানে পেঁচাই গেছে, একটু বামে করে দিই, তাহলে এটা ফ্রি থাকুক একটু। হ্যাঁ আচ্ছা, তাহলে ক্লিয়ার ভাই, এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তাহলে ভাই পরের দুইটা আপনারা পারবেন আই গেস। যে দেখো এখানে কি, এখানে হচ্ছে আয়রন সলিড এবং Fe3O4 সলিড। এখানে ভাই কোন দুইটা সলিড? আয়রনটা সলিড এবং Fe3O4টা সলিড। তাহলে ভাই ওদেরটা হিসাবে আসবে না। তাহলে কেপি কি হবে? উৎপাদক কি শুধুমাত্র হাইড্রোজেন, তাহলে H2 ওর পাওয়ার 4 আসে। দেখো কেসিতে ওরটা পাওয়ার 4 আর এই যে H2O ওর পাওয়ার 4, এই যে পাওয়ার 4। বুঝতে পারছি ভাইয়া? ওই রকম। আবার ভাইয়া দেখো এই যে NHCO3, এখানেও ভাইয়া সেম, যেখানে কোনটা সলিড দেখো, এখানে আপনার ভাইয়া এটা সলিড আর আপনার এটা সলিড। তাহলে এই দুইটা আপনার হিসাবে আসবে? অবশ্যই আসবে না ভাইয়া। তাহলে এটা তো এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভাই। আমি একটু স্টার দিয়ে রাখি এই তিনটার ক্ষেত্রে, আমরা একটু স্টার দিয়ে রাখি। এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনাকে মনে রাখতে হবে যে ভাইয়া সলিডের ক্ষেত্রে আমরা সক্রিয় ভর 1 ধরি, অ্যান্ড ওটা আপনার কাউন্টে আসে না। ওকে, তো এখন আসো আমরা একটু সাম্যধ্রুবক লেখার নিয়ম দেখি। মানে লেখার নিয়ম বলতে কি, পরিবর্তিত সাম্যধ্রুবক। আমরা আসলে পরিবর্তিত সাম্যধ্রুবক নিয়ে ডিল করবো একটু। তো আসলে অনেকগুলো ফ্যাক্টর দেখবো আমরা। প্রথম ফ্যাক্টরটা দেখো, বিপরীত বিক্রিয়া। বিপরীত বিক্রিয়ার জন্য আসো। বিপরীত বিক্রিয়ার জন্য বলতে আসলে কি, মনে করো তোমাকে আমি একটা বিক্রিয়া দেব এরকম যে ভাইয়া A প্লাস বি থেকে C প্লাস ডি। মনে রাখবা A প্লাস বি থেকে C প্লাস ডি, এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবক কত? আচ্ছা সাম্যধ্রুবক লিখে দিই আমি, সাম্যধ্রুবক ওয়ার্ডে লিখি। এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবক, দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবক হচ্ছে কে। তাহলে ভাইয়া এটা যদি হয়, এটা হলে সি প্লাস ডি থেকে যখন তোমার এ প্লাস বি হবে, এর সাম্যধ্রুবক কত? এটা কোশ্চেন। ওকে, সো আমরা সাম্যধ্রুবক ডিফারেন্ট বিক্রিয়া ক্ষেত্রে দেখা ট্রাই করবো। তোমাকে প্রথম আমি দিলাম এরকম যে ভাই আপনার একটা বিক্রিয়া আছে এ প্লাস বি থেকে সি প্লাস ডি, আপনি যদি বিক্রিয়াটা উল্টে দেন যে ভাইয়া বিক্রিয়কে উৎপাদকে বিক্রিয়ক বানালাম, তখন আপনার সাম্যধ্রুবকের মানটা কি চেঞ্জ হবে? সো সবার আগে ভাই আমি তোমাকে শর্টকাটটা দেখাবো। শর্টকাটটা দেখাই, শর্টকাটের আগে একটু বড়টা দেখাবো। প্রথম বিক্রিয়াটার জন্য তোমার যদি দেখো এ প্লাস বি থেকে তোমার যদি সি প্লাস ডি হয়, খেয়াল করো একটু, এ প্লাস বি থেকে সি প্লাস ডি, এই বিক্রিয়াটার জন্য আমি কিভাবে লিখতে পারি কি না দেখো তো, যে কে সাম্যধ্রুবক কে কি লেখা যায়? কে লেখা যায় ভাইয়া সি প্লাস মানে কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। এটা লেখা যায় না ভাইয়া?
অবশ্যই লেখা যায়। তাহলে ভাইয়া একটু চিন্তা করেন, এটা যদি এটা হয় তাহলে আপনার ওই বিক্রিয়াটা কী ছিল, পরিবর্তিত বিক্রিয়াটা ছিল সি প্লাস ডি থেকে আপনার এ প্লাস বি। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবক কী হবে? আমি তাহলে ভাইয়া এটা কাজ করি, এটাকে কে প্রাইম লিখি, এটাকে কে প্রাইম লিখি একটু চলেন। এটা যদি কে প্রাইম হয়, কে প্রাইম ইজ ইকুয়াল টু কী লেখা যায় বলেন তো ভাইয়া? কে প্রাইম ইজ ইকুয়াল টু লেখা যায় কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি। তাহলে ভাই আমি কি একটা জিনিস বলতে পারি, এই দুইটা ইকুয়েশন দেখে এই লাইনটা কি লেখা সম্ভব কিনা তোমরা আমাকে বলো ভাইয়া। এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি যে ভাইয়া কে প্রাইম ইজ ইকুয়াল টু 1/k বলা যায় কিনা? অবশ্যই বলা যায় ভাইয়া। আপনি এটা অবশ্যই বলতে পারেন, কারণ ভাইয়া আপনি এখানে দেখলেন যে উপরের বিক্রিয়াটার জন্য কি হয়, জাস্ট রিভার্স করলে তাহলে কি হয় দেখো, মানে রিভার্স বলতে কি, বিক্রিয়ককে উৎপাদ এবং উৎপাদকে বিক্রিয়ক যদি বানাই, আমরা যদি বিক্রিয়ককে উৎপাদ এবং উৎপাদকে বিক্রিয়ক বানাই তাহলে কি হবে, সাম্যধ্রুবকের মানটা জাস্ট রিভার্স হয়ে যাবে। রিভার্স মানে 1/, হয়ে যাবে, মানে রেসিপ্রোকাল, যেটাকে আমরা রেসিপ্রোকাল বলি। ইংলিশে বলা হয় রেসিপ্রোকাল, বাংলায় বলা হয় জাস্ট উপর নিচে উল্টে যাওয়া, আর কিছু না, বুঝতে পারছো? তো এটা রেসিপ্রোকাল বা উপর নিচে উল্টে যায়। যে মানে তোমার এই বিক্রিয়াটার জন্য যদি হয় 49, এটা হবে 1/49, এটার জন্য যদি হয় 81, এটা 1/81, এটার জন্য 5 হলে এটা 1/5, জাস্ট ওই জিনিসটাই, বুঝতে পারছো? সিম্পল কথা একদম, যে ভাই বিপরীত বিক্রিয়ার জন্য। আই হোপ বিপরীত বিক্রিয়াটা আমরা সবাই বুঝতে পারছি। আসো সামনের দিকে আগাই, একটু ডিফারেন্ট বিক্রিয়ার জন্য যাই। তারপর কি আসলো মাঝখানে? ওকে, কিছু একটা এসে পারছে। ওকে, সো দেখো সামনের দিকে আগে আমরা তো বিপরীত বিক্রিয়ার জন্য বুঝতে পারলাম। এখন দেখো সহগ সহ বিক্রিয়ার জন্য, সেকেন্ডলি সহগ সহ বিক্রিয়ার জন্য। সহগ সহ বিক্রিয়ার জন্য কথাটার মানে কি আসলে, এটা বোঝার ট্রাই করি আমরা একটু। আসো, এটা মানে হচ্ছে ভাইয়া যে তোমার কাছে মনে একটা বিক্রিয়া আছে এরকম, যে আমি এই বিক্রিয়াটাই নিয়ে আনলাম, চলো এ প্লাস বি থেকে, আচ্ছা এ প্লাস বি, অনেকক্ষণ এ প্লাস বি করতেছি, এটা অন্য কিছু নেই, চলো মনে করো পি প্লাস কিউ থেকে আর প্লাস এস হয়েছে। ওকে, এবিসিডি অনেক নিয়ে কাজ করছে, অন্য অ্যালফাবেট নেই, পি প্লাস কিউ থেকে আর প্লাস এস হয়েছে। ওকে, তো তোমাকে আমি বললাম এই বিক্রিয়ার সাম্যধ্রুবক, দেখো তোমাকে আমি বললাম এই বিক্রিয়ার সাম্যধ্রুবক হচ্ছে কে, বা এটা মনে হয় K1 ধরি। এবার সেটাকে ধরি আমরা K1, এটাকে K1 ধরলাম। এটা হলে তুমি যদি এই বিক্রিয়াটাকে যে কোনো র্যান্ডম নাম্বার দিয়ে গুণ করো, তুমি যে কোনো র্যান্ডম নাম্বার দিয়ে গুণ করছো, ফর এক্সাম্পল আমি ধরলাম এন অফ পি প্লাস এন অফ কিউ থেকে এন অফ আর প্লাস এন অফ এস, এই বিক্রিয়ার সাম্যধ্রুবক কত? ওকে, তোমাকে বলা হয়েছে এই বিক্রিয়ার সাম্যধ্রুবক কত। খেয়াল করি ভাই কোশ্চেনটা কী করছে, কোশ্চেনের দিকে তাকাই। আমরা গুণ করে দিচ্ছি ভাইয়া, উল্টায় দিলে কি হয় সেটা দেখছি, গুণ করলে কি হয় সেটা দেখার ট্রাই করি। আসো, তো এটা দেখার জন্য আমরা ভাইয়া সিম্পল একটা জিনিসে যাবো, সেটা হচ্ছে প্রথমে আমরা দেখি যে পি প্লাস কিউ থেকে আমরা যদি আর প্লাস এস এই বিক্রিয়াটা সাম্যধ্রুবক করি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে সাম্যধ্রুবকের মানটা কী হয় আমাদের? K1 ছিল না, K1 ইজ ইকুয়াল টু কী হয়? K1 হয় কনসেন্ট্রেশন অফ আর ইন্টু কনসেন্ট্রেশন অফ এস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ পি ইন্টু কনসেন্ট্রেশন অফ কিউ, এটা। আচ্ছা ভাই এটা হলো বুঝলাম। পরিবর্তিত যে বিক্রিয়াটা সেটা কী ছিল? এন মোল অফ পি প্লাস এন মোল অফ কিউ থেকে এন মোল অফ আর প্লাস এন মোল অফ এস। তো এটার জন্য সাম্যধ্রুবকের চেঞ্জটা কী হবে? চেঞ্জটা হবে যেটা ভাইয়া খেয়াল করো, এটাকে K2 ধরি, চলো K2 হবে কি ভাইয়া, আর এর পাওয়ার হবে আপনার এন, এস এর পাওয়ার হবে ভাইয়া এন, কারণ এন মোল নিয়ে কাজ করছেন অবশ্যই ভাইয়া, পি এর পাওয়ার হবে ভাইয়া এন, আর কিউ এর পাওয়ার হবে কি ভাইয়া এন, সবগুলো এন। ওকে, এখন দেখো তো ভাইয়া, তোমাকে যদি আমি একটু যেটা কম্প্যারিজন করতে পারি, তুমি নিজে একটু ভিডিওটা চাইলে পজ করে একটু কম্প্যারিজন করতে পারো যে ভাইয়া K1 আর K2 এর মধ্যে কানেকশনটা কি, বলো তো K1 আর K2 এর মধ্যে কানেকশনটা কি? তো ভাইয়া খুবই সিম্পল, K1 আর K2 এর মধ্যে কানেকশনটা সেটা হচ্ছে কি, দেখেই বোঝা যায় যে ভাইয়া K2 ইজ ইকুয়াল টু K1 এর পাওয়ার এন। এটা আজকে ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে বুঝতে ভালো হবে। K2 ইজ ইকুয়াল টু K1 এর পাওয়ার হচ্ছে এন। তো এটাই হচ্ছে ভাইয়া যে কোনো রাশি দ্বারা গুণ করলে এটা হয়। ওকে, তুমি যদি কোনো
বিক্রিয়াকে সার্টেন একটা নাম্বার দ্বারা গুণ করো তাহলে ওটা জাস্ট ওর পাওয়ারে চলে যাবে, বুঝতে পারছি, ওটা ওর পাওয়ারে চলে যাবে। এখান থেকে আরেকটা জিনিস একটু নোট ডাউন করে নাও, এখান থেকে আরেকটা জিনিস একটু নোট ডাউন করে নাও, সেটা হচ্ছে এন দ্বারা ভাগ, মানে ভাগ করা মানে কি দেখো তো, তুমি যদি তোমাকে কোনো এন দ্বারা ভাগ করো, এন দ্বারা ভাগ করা মানে কি বলো তো ভাই? এন দ্বারা ভাগ করা মানে 1/n দ্বারা গুণ করা না ভাইয়া? এন দ্বারা ভাগ করা মানে 1/n দ্বারা গুণ করা। এই জিনিসটা একটু মনে রাখো ভাই, এই জিনিসটা মনে রাখার মানে বেনিফিটটাকে দেখো এরকম, যে তোমার কোনো বিক্রিয়া যদি এরকম হয় যে ভাইয়া পি প্লাস কিউ থেকে আর প্লাস এস, এটার সাম্যধ্রুবকের মান মনে করো, এটার মনে করো সাম্যধ্রুবক আমি বললাম K1, এটার সাম্যধ্রুবক হচ্ছে K1। তাহলে ভাইয়া তুমি চিন্তা করো পরের একটা ইকুয়েশন, যেটা হচ্ছে P/n প্লাস Q/n, এটা থেকে হলো R/n প্লাস S/n। এই বিক্রিয়া তাহলে সাম্যধ্রুবক কত হবে? ভিডিওটা পজ করে একটু চিন্তা করি, ভাইয়া আপনি বলছেন এন দ্বারা ভাগ করা মানে কি 1/n দ্বারা গুণ করা, তাহলে চিন্তা করছি আই গেস আমরা, হ্যাঁ তাহলে দেখি, তাহলে 1/n দ্বারা গুণ করলে কি 1/nটা পাওয়ারে চলে যাবে, যে দ্বারা দেখো যে রাশি দ্বারা গুণ করবে ওটা আপনার পাওয়ারে চলে যাবে, তাহলে 1/nটা কি পাওয়ারে চলে যাবে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সাম্যধ্রুবকের মানটা কি হবে? সাম্যধ্রুবকের মানটা হবে K1 এর পাওয়ার 1/n, K1 এর পাওয়ার 1/n হয়ে যাবে, হুইচ মিনস কি, হুইচ মিনস এটা রুট ওভার বলা যায়, রুট ওভার কে বলা যায়, সিম্পল ভাই, একদম একদম সিম্পল জিনিসটা। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো, খুবই সিম্পল জিনিসটা আমাদের। এটা একটা কাজ করি, ডানে আমরা আরও কিছু লিখবো, তো এটাকে আমরা একটু নিয়ে এসে দিই, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া ফার্স্ট অফ অল আমি একটু এদিকে সরে যাই, তোমাদেরকে জিনিসটা আবার একটু ক্লিক আপ করে দেখো। ফার্স্ট হচ্ছে ভাইয়া বিক্রিয়া যদি উল্টাই দিই, বিক্রিয়ককে উৎপাদক বিক্রিয়ক বানালে কী হয় সেটা বুঝতে পারলাম, সহগ চেঞ্জ করলে কি হবে, এন দ্বারা গুণ করলে কি, এন দ্বারা ভাগ করলে কি হয় সেটাও বুঝতে পারলাম। এখন আসো র্যান্ডম বিক্রিয়া যোগ বিয়োগ করলে কি হয় সেটা দেখি একটু। থার্ড আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে বিক্রিয়া মার্চ করলে, খেয়াল করো বিক্রিয়া মার্চ করলে কি হয়। তো থার্ডটা হচ্ছে বিক্রিয়া মার্চ করলে, মার্চ করা মানে কি, যোগ করা এক কথায়। ওকে, দেখো বিক্রিয়া মার্চ করলে আমার কি হয় জিনিসটা। সো থার্ড জিনিসটা, তো আচ্ছা এখানে লেখার দরকার নেই। সো আমার মনে হয় একটা বিক্রিয়া আছে এরকম, আচ্ছা অনেকগুলো বিক্রিয়া লাগবে আমরা, দেখো এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, এই বিক্রিয়ায় আমার মনে করো সাম্যধ্রুবকের মান হচ্ছে K1। দেখো এই বিক্রিয়ার সাম্যধ্রুবক K1, একটু 1টা পেছে করে ফেলছে, এটা হচ্ছে K1। এরপর দেখো সি প্লাস ডি থেকে তোমার মনে করো এম প্লাস এন হচ্ছে, এই বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান হচ্ছে K2। ওকে, বুঝতে পারছি, এই দুটো দিয়ে দেখি আমরা, দুইটা দিয়ে দেখি তাহলে বুঝতে পারবা। তোমাকে এই দুটো দিয়ে দিল, বলা হলো দেখো এই দুইটা দিয়ে দিচ্ছে, তোমাকে বলা হয়েছে তাহলে তাহলে এ প্লাস বি থেকে এম প্লাস এন এর সাম্যধ্রুবক কত হবে। ওকে, তাহলে খেয়াল করো এখানে আসলে হয়েছে নাকি, দুইটা বিক্রিয়াকে যোগ করা হয়েছে, আর কিছুই না। খেয়াল করো এখানে প্রায় দুইটা বিক্রিয়া জাস্ট যোগ হয়ে গেছে। আমি যদি একটা কাজ করে দেখো, এ প্লাস বি থেকে সি প্লাস ডি, এখানে মনে করো K1, আর সি প্লাস ডি থেকে এম প্লাস এন,
এটাকে যদি মনে করো K2 ধরি অ্যান্ড দেন দুইটা বিক্রিয়াকে যোগ করলে কী হবে দেখো তো, যোগ করলে ভাই একটা জিনিস হয় এই যে C+D 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 কাটাকাটি হয়ে গেলে আপনার এখানে থাকে কি, আপনার এখানে থাকে আপনার A+B থেকে ডিরেক্টলি M+N উৎপন্ন হচ্ছে। অ্যান্ড মনে রাখবা এখানে যে এই টাইপের যখন বিক্রিয়াগুলো ওয়ার্কআউট করবে, মনে করে এটাকে ধরলাম K3 মানে হবে K1 আর K2-র গুণফল। ওকে, দুইটা বিক্রিয়াকে তুমি যদি যোগ করে দাও তাহলে সাম্যধ্রুবকটা সিম্পলি গুণ হয়ে যায়। দুইটা বিক্রিয়া যোগ করে দিলে সাম্যধ্রুবক সিম্পলি ভাইয়া গুণ হয়ে যায়। তো আমরা ভাইয়া 3 টাইপেরই কভার করলাম। উল্টায় দিলে কি হয়, যোগ করলে কি হয়, দেন ভাই মাঝখানে আছে আমার সহগ দিয়ে গুণ করলে কি হয়। আই হোপ জিনিসটা আমরা ক্লিয়ার। তো আমি একটু মানে বোর্ডটা থেকে সরে যাই, তোমরা একটু পুরোটা জিনিস একবার দেখে নাও, চাইলে ছবি নিলে নিতে পারো। সো আই গেস বুঝতে পারছি আমরা জিনিসটা ভাইয়া খুবই সিম্পল। এই জিনিসগুলো আমরা দেখবো একটু পরে আমাদের প্র্যাকটিসে। চলো ভাইয়া সামনের দিকে আগানো যাক একটু। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু আগেই দেখলাম মাত্র। তো আচ্ছা, এখানে একটা খুবই ভালো কথা, কেপি কেসির মধ্যে সম্পর্ক দেখো, কেপি আর কেসির মধ্যে সম্পর্ক, আমরা সম্পর্কটা দেখার ট্রাই করি। তো সম্পর্কটা দেখার আগে আমরা একটা কাজ করি, এখানে আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই একটু। ওকে, আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা একটু এখানে কেপি কেসির সম্পর্কটা প্রতিপাদন করার ট্রাই করি। কেপি ও কেসি এর সম্পর্ক। সো আমরা কেপি কেসির সম্পর্ক দেখার ট্রাই করব। এর জন্য আমাদের একটা স্যাম্পল বিক্রিয়া লাগবে। তো বরাবরের মতো আমরা যেটা ধরে নেই, মনে করি এ মোলের সাথে বি মোল বি বিক্রিয়া করতেছে এবং সি মোল সি এবং ডি মোল ডি তৈরি হলো। ওকে, সবাই গ্যাসীয় ফর্ম, আমরা কিন্তু সলিড টলিড নিয়ে কথা বলতেছি না। ওকে, আমরা যখন রাশিমালা প্রতিপাদন করি একদম বেসিক স্ট্যান্ডার্ড ফর্মটা ধরে নিই। স্ট্যান্ডার্ড ফর্মটা কি, সেটা হচ্ছে প্রত্যেকে সলিড ফর্মে নাই, লিকুইড ফর্মে নাই, সবাই গ্যাসিয়াস ফর্মে অ্যাকুয়াস ফর্মে বিক্রিয়া করতেছে। ওকে, তো আসো দেখার ট্রাই করি এখানে। তো আমি আগে তোমাকে একটু বলে দেখো তো, এই বিক্রিয়ার জন্য আমরা যদি কেপির ইকুয়েশন লিখি তাহলে কি হবে? এই বিক্রিয়ার জন্য কেপির ইকুয়েশন কি হবে? কেপির ইকুয়েশনটা হবে আপনি যদি বলতে পারেন এখানে পি অফ সি এর পাওয়ার সি, পি অফ ডি এর পাওয়ার ডি ডিভাইডেড বাই পি অফ এ এর পাওয়ার এ, পি অফ বি এর পাওয়ার বি। এটা লিখতে পারেন, এটা হচ্ছে কেপির রাশিমালা। ঠিক আছে না? হ্যাঁ, একদম ঠিক আছে, এটা কেপির রাশিমালা ভাই আপনার। সেম অ্যাজ আপনি এখানে কেসির রাশিমালাটাও লিখতে পারেন। কেসির রাশিমালাটা কী হবে বলেন তো ভাইয়া? এখানে যদি আপনি কেসির রাশিমালাটা লিখেন তাহলে এখানে আপনার কেসির রাশিমালাটা হবে জাস্ট প্রেশারের জায়গায় কী আসবে, কনসেন্ট্রেশন। তাহলে সি এর পাওয়ার হয়ে যাবে সি, ডি এর পাওয়ার হয়ে যাবে আপনার ডি, বাট এখানে জাস্ট কনসেন্ট্রেশন। এ এর পাওয়ার হয়ে যাবে আপনার এ, বি এর পাওয়ার হয়ে যাবে বি। খুবই ভালো কথা। এই যে ফাইনালাইজড ফর্ম হচ্ছে এটা। বুঝতে পারলাম ভাই সব কিছু আমরা। এখন একটা জিনিস একটু চিন্তা করি আমরা, দেখো তো, আমি তোমাকে চিন্তা না, একটা জিনিস তোমাকে দেবো। এই যে আমরা জানি, রিমেম্বার আমরা তোমাকে এই লেকচারের শুরুতে একটা জিনিস দেখেছিলাম, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমরা জানি ভাইয়া যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে ভাইয়া পি ইজ ইকুয়াল টু হবে আপনার এন বাই ভি আর টি। তাহলে ভাইয়া পি ইজ ইকুয়াল টু আপনার কনসেন্ট্রেশন ইন্টু আর টি। এটা লেখা যায়, এটা লেখা যায় না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই এটা লেখা যায়। যদি আমরা এটা লিখতে পারি তাহলে আমরা কি আরেকটা কাজ করতে পারি কিনা দেখো তো। আমরা আরেকটা কাজ, যেটা এটা এই যে কেপির রাশিমালাটা, এই কেপি এর রাশিমালা একটা কাজ কি করতে পারি আমরা দেখো তো। এই যে কেপি ইজ ইকুয়াল টু যে আংশিক চাপগুলো, এগুলোকে চাইলে সিআরটি দিয়ে রিপ্লেস করে দিতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি ভাইয়া। চলো তাহলে এটা রিপ্লেস করে দেখি কি হয়। তাহলে ভাইয়া আমরা পি অফ সি এর জায়গায় কী লিখতে পারি? পি অফ সি এর জায়গায় লিখতে পারি যে কনসেন্ট্রেশন অফ সি ইন্টু আর টি, পাওয়ার কত হবে ভাইয়া? সি। আর ডি এর জন্য আমরা কি লিখতে পারি? কনসেন্ট্রেশন অফ ডি ইন্টু আর টি, পাওয়ার হবে কত? ডি। আর এখানে কি লিখতে পারি ভাইয়া? এখানে লিখতে পারি ভাইয়া কনসেন্ট্রেশন অফ এ, এটা পাওয়ার হবে ভাইয়া আর টি, এটা পাওয়ার এ। আর ভাইয়া কনসেন্ট্রেশন অফ বি, এটা পাওয়ার হবে ভাইয়া আর টি।
ওকে, সো খেয়াল করি ভাই একটু, বুঝতে পারছি ভাইয়া, জাস্ট ভাঙাই লিখলাম আর কিছুই না। এখন একটু দেখো তো, এখান থেকে আমরা চাইলে ভাই একটু সামনে আগাতে পারি। সামনে কীভাবে আগাবো, জাস্ট পাওয়ারগুলোকে দিয়ে দাও, পাওয়ারগুলোকে দিয়ে আমরা একটু ভাগ করে দেখো। এটাকে আমরা কি লিখতে পারি হবে যে সি এর পাওয়ার সি ইন্টু তোমার ডি এর পাওয়ার ডি ডিভাইড বাই এ এর পাওয়ার এ আর বি এর পাওয়ার বি, কারণ ট্রিপল পাওয়ারটা আলাদা করে দিলাম। আর একটা কাজ কী করা যেভাবে, যে পাশেই যে আরটি পার্টটা আছে না, আরটি পার্টটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি কিনা, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে আরটি এর পাওয়ার একটা হচ্ছে আপনার সি, আর একটা আরটি এর পাওয়ার হচ্ছে আপনার ডি, আর একটা আপনার আরটি এর পাওয়ার হচ্ছে ভাইয়া কি এ, আর একটা আরটি এর পাওয়ার হচ্ছে ভাইয়া বি। এটা লেখা যায় না চাইলে? অবশ্যই লেখা যায়। এখন একটু দেখো তো, এই যে পার্পল কালার পার্টটা, এই পার্পল কালার পার্টটাকে আমরা কি বলি বলো তো? এই পার্টটুকু আমরা জাস্ট কি কেসি লিখতে পারি না চাইলে? হ্যাঁ অবশ্যই পারি ভাইয়া। তাহলে এই পার্টটাকে আমরা কেসি বলতে পারি, আর এই পার্টটাকে আমরা একভাবে আরটি এর পাওয়ার কি লিখতে পারি, আরটি এর পাওয়ার এভাবে লিখতে পারি ভাইয়া, সি প্লাস ডি, একটু ব্র্যাকেট দিয়ে লিখি, সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। অ্যান্ড এই জিনিসটাকে আমরা ফাইনালাইজ ভার্সন এভাবে লিখতে পারি, সি প্লাস ডি আর এ মাইনাস এ প্লাস বি আসলে কি মূল সংখ্যার মানে ব্যবধান না? তো এটাকে আমরা লিখতে পারি যে কেপি ইজ ইকাল টু কেসি, আর টি এর পাওয়ার হবে ডেল এন। অ্যান্ড এটাই হচ্ছে আমার কেপি আর কেসির মধ্যে সম্পর্ক, যে কেপি ইজ ইকাল টু কেসি আর টি ডেল এন। আই হোপ তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করতে পারছি যে ভাইয়া কেপি ইজ ইকাল টু কি কেসি আর টি ডেল এন। ওকে, ক্লিয়ার ভাইয়া? আই হোপ পুরো জিনিসটা আমরা বুঝতে পারছি। তো আসো এখন একবারে দেখি যে ভাইয়া যে কেপি ইজ ইকাল টু কেসি আর টি ডেল এন, এখানে কোন জিনিসটা কি? এই যে তুমি লিখলা কেপি ইজ ইকাল টু কেসি আর টি ডেল এন, একটা বড় পার্টিকলস নিয়ে নিই। হ্যাঁ, সো আমরা এখানে কি পেলাম, কেপি ইজ ইকাল টু কেসি আর টি ডেল এন। আর কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, বুঝতে পারছি ভাইয়ারা? আর হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক। সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 এটা নিয়ে খুবই ডিটেলস আলোচনা আছে। আপাতত মনে রাখবো যেহেতু একটা কনস্ট্যান্ট, মানে ধ্রুবক যেহেতু কনস্ট্যান্ট, এর মানটা কত? এর মানটা হচ্ছে আমাদের 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা হচ্ছে এর মানটা। ওকে, এটা গেল আর এর পরিচয়। টি ইজ ইকাল টু কি? টি ইজ ইকাল টু হচ্ছে তাপমাত্রা কেলভিন এককে। তাপমাত্রা কোন এককে ভাইয়া? কেলভিন এককে। ওকে, আর কেপি কেসি তুমি জানোই ভাই, কেপি কেসি নিয়ে আমি আর বলবো না। কেপি কেসি হচ্ছে ফার্স্ট, কেপি হচ্ছে কি আমার সাম্য ধ্রুবক আংশিক চাপের পার্সপেক্টিভে, আর কেসি হচ্ছে সাম্য ধ্রুবক আমার ঘনমাত্রার পার্সপেক্টিভে। এই হচ্ছে আমাদের কেপি কেসির মধ্যে সম্পর্ক। আচ্ছা, এই সম্পর্ক থেকে আমরা দেখো, ও আরেকটা জিনিস আমি লিখিই নেই, আরেকটা জিনিস লিখতে ভুলেই গেছি, সেটা হচ্ছে ডেল এন। ডেল এনটা কি? ডেল এন হচ্ছে আপনার উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। ওকে, ডেলেন হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। হ্যাঁ, ডেলেন হিসাব করার সময় একটা জিনিস খুবই মাথায় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে লিখে দেই, অনলি অ্যাকুয়াস অ্যান্ড গ্যাস কাউন্ট হবে, অনলি অ্যাকুয়াস আর গ্যাস কাউন্ট হবে, সলিড ও লিকুইড কাউন্ট হবে না। মনে রাখো ভাই এই জিনিসটা, যে শুধুমাত্র অ্যাকুয়াস এবং গ্যাস কাউন্ট হবে, সলিড লিকুইড কিন্তু কাউন্টে আনা যাবে না, কারণ ওদের ক্ষেত্রে সক্রিয় ভর কত 1 ধরে নিয়েছিলাম আমরা। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। সো এখানে দেখো ভাইয়া এই জিনিসটা এখানে করা হয়েছে, এই যে, তো আমরা একটু বোর্ড থেকে সরে যাই।
সবাই একটু দেখে নিই জিনিসটা। আচ্ছা আই গেস আমরা দেখে নিছি ভাইয়া। সো দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে ভাইয়া, জাস্ট কেপিকেসির মধ্যে সম্পর্ক দেখানো ট্রাই করছে, আর কিছু নেই। যে এখানে জাস্ট কেপিকেসির মধ্যে সম্পর্ক দেখা ট্রাই করছে। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে যে ভাইয়া এককটা আসলে কোত্থেকে আসতে আসতে, এককটা সম্বন্ধে কিছু বললেন না, আবার সনাতন ধারণা মতো এটা কি, আসলে এককটা তোমাকে একটু দেখাই দিই। তো এত কিছু শেখার পর তোমাদেরকে জাস্ট আমি একটু এককটা সম্বন্ধে আইডিয়া দিই যে মনে রাখবা কেপিকেসির কোনো পার্টিকুলার একক নেই। তাহলে তোমাদের বলতেছি কেপিকেসির কোনো পার্টিকুলার একক নাই ভাইয়া, বাট আমরা চাইলে কেপিকেসির একক বের করতে পারি। দেখো কেপিকেসির কোনো ফিক্সড একক নেই, একটু খেয়াল করি এখানে আমরা। তো দেখো এখানে আমরা একটু একক নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল ভাইয়া কেপি ও কেসি এর ফিক্সড একক নেই। কেপি ও কেসি এর কোনো ফিক্সড একক নেই। ওকে, তাহলে ফিক্সড একক না থাকলে ভাইয়া তাহলে কাপছাপটা কী হয়? এখানে কথা হচ্ছে কেপি এর এককটা হচ্ছে, দেখো কেপি এর একক এর অ্যাটমসফিয়ার টু দ্য পাওয়ার ডেল এন, আর ভাইয়া কেসি এর একক হচ্ছে মোল পার লিটার পাওয়ার ডেল এন। মানে ভাই এক কথায় বলতে গেলে তোমার কেপি কেসির এককটা দেখো ডেল এন এর উপর নির্ভরশীল। কেপি কেসির এককটা কিন্তু ডেল এন এর উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো ভাইয়া? এটা কিন্তু ডেল এন এর উপর ডিপেন্ডেন্ট। এই জিনিসটা বুঝতে হবে যে ভাইয়া কেপি কেসি এককটা হচ্ছে তোমার ডেল এন এর মানের উপর ডিপেন্ডেন্ট। সো দ্যাটস অল, আর কিছুই নেই এখানে। ওকে, এই জিনিসটাই। তো আসলে এখান থেকে তুমি দেখে নিচ্ছ সব জিনিসগুলো। আর তোমাকে আগেই বলছিলাম ভাইয়া যে সলিড আর লিকুইডের ক্ষেত্রে কী হয়, ওগুলো কাউন্ট হয় না। সলিড লিকুইডের ক্ষেত্রে আমরা ওগুলো কাউন্ট করি, জাস্ট গ্যাসিয়াসটাই কাউন্ট করি। তো এককের ক্ষেত্রেও কিন্তু সলিড লিকুইড কাউন্ট হবে না, শুধু গ্যাসিয়াসটা কাউন্ট হয় ভাইয়া। এখানে এই জিনিসগুলো দেখানো হয়েছে, এগুলো আমাদের স্লাইড থেকে তুমি দেখে নিতে পারো, চাইলে এখান থেকেও ছবি তুলে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে এখন দেখো সাম্য দুভাগের ব্যাখ্যা। তো ব্যাখ্যায় কি আমরা জাস্ট ওই ব্যাখ্যায় যে বেসিক জিনিসগুলোই যা একটু আগে বলা আছে ওই জিনিসগুলোই পড়বো জাস্ট। তো দেখো সাম্য দুভাগের ব্যাখ্যা আমরা কি বলতে পারি? ফার্স্ট অপশনটা দেখি যে সাম্য দুভাগের মান তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, সো বুঝতে পারছি ভাইয়া সাম্য দুভাগের মান কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর। তো তাপমাত্রার পরিবর্তনে সাম্য দুভাগের মান পরিবর্তিত হতে পারে। এটা আমরা কোত্থেকে শিখছি? যে ভ্যান্ট অফ ইকুয়েশন, যে লন কে ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এস বাই আরটি প্লাস সি। যেভাবে আপনার তাপমাত্রা পরিবর্তনে আপনার সাম্য দুভাগের মান পরিবর্তন হতে পারে। সো এটা হচ্ছে ফার্স্ট কথা যেটা আমরা জানলাম, মানে কেপি কেসির মান আসলে তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। মনে রাখবা কেপি কেসি সবার মান কার উপর ডিপেন্ডেন্ট? তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। ওকে, এরপরে দেখো এই যে তাপমাত্রা স্থির থাকলে উন্মুখী বিক্রিয়া এবং উৎপাদন ঘনত্ব চাপের উপর নির্ভরশীল না। এই যে খুবই ভালো একটা কথা, যে এটা কিন্তু দেখো তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে তাহলে সাম্য ধ্রুবক বিক্রিয়ক এবং উৎপাদনের ঘনমাত্রা বা চাপের উপর নির্ভরশীল নয়। খুবই খুবই বড়। অনেকে আমরা মনে করি জানো, অনেকে আমরা মনে করি যে কেপি হচ্ছে প্রেশার ডিপেন্ডেন্ট আর কেসি হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, বাট না ভাইয়া। যদি আপনার তাপমাত্রা নির্দিষ্ট থাকে তাহলে ভাইয়া কেপি কেসি আপনার কারো উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র তাপমাত্রার উপরেই ডিপেন্ড করে। এই যে দেখো যেমন এদের ক্ষেত্রে তাপমাত্রার মানটা দেওয়া আছে। 3 নাম্বার, সাম্যধ্রুবক হতে একটি নির্দিষ্ট তাপমাত্রা সাম্যাবস্থায় পৌঁছাতে কতটুকু সম্পন্ন তা বোঝানো হয়। দেখো সাম্যধ্রুবক হতে আমরা আসলে কি আইডিয়া পাই? একটা বিক্রিয়া নির্দিষ্ট তাপমাত্রায় সাম্যাবস্থায় পৌঁছাতে কতটুকু সম্পন্ন হয়েছে, মানে একটা বিক্রিয়া কতটুকু সম্পন্ন হয়েছে এর আইডিয়া পাই আমরা সাম্যাবস্থা থেকে, বুঝতে পারছি? এরপরে দেখো সম্মুখমুখী বিক্রিয়া সাম্যধ্রুবকের মান পশ্চাৎমুখী বিক্রিয়ার মানের বিপরীত। মানে ভাই ওই একটু আগে কথাটা রেসিপ্রোকাল, যেভাবে দেখো এই যে এই বিক্রিয়া, যে এই বিক্রিয়াটা সম্মুখমুখী ঘটলে দেখো সম্মুখমুখী ঘটলে কি হবে? কে ওয়ানের যে ইকুয়েশনটা হয়, পশ্চাৎমুখী ঘটলে ইকুয়েশনটা কী হয়? পশ্চাৎমুখী ঘটলে ইকুয়েশনটা তার উল্টা হয়, মানে রেসিপ্রোকাল এক কথায়। তো এখান থেকে আমরা বলতে পারি কে ওয়ান ইজ ইকুয়াল টু 1/k2, যে জিনিসটা আমরা একটু আগে তোমাকে অনেক ডিটেলসে দেখাইছি, ওই জিনিসটাই কিন্তু সাম্যধ্রুবকের তাৎপর্য। এগুলো কিছু নেবে জাস্ট ওই কথার জানার জন্য জেনে রাখা, যে সাম্যাবস্থা তাৎপর্যটা কতটুকু। যে সাম্যাবস্থা আমরা কি কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার মান থেকে যে তোমার কতটুকু বিক্রিয়ক এবং উৎপাদ আছে তার সম্বন্ধে একটা হিসাব পাওয়া যায়, তার হিসাব পাই আমরা যে সাম্যাবস্থায় কতটুকু বিক্রিয়ক এবং উৎপাদ আছে। সেকেন্ডলি ভাইয়া সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ কোনটা অধিক আছে তার একটা আইডিয়া পাই, বুঝতে পারছি ভাইয়া? যে সাম্যাবস্থা তোমার বিক্রিয়ক বেশি নাকি উৎপাদ বেশি তার একটা আইডিয়া পাই। এটা আমরা কোত্থেকে পাই? এটা আমরা পাই যে কে এর মান থেকে। দেখো যে কে এর মান যদি আমার ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে কি হয়? তাহলে আমাদের রিঅ্যাক্টেন্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। এটা যদি আমার রিঅ্যাক্টেন্টের মানটা ভাইয়া, রিঅ্যাক্টেন্টের মান যদি আমার প্রোডাক্টের থেকে বড় হয় তখন আমার কি হয়? কে এর মানটা ভাইয়া 1-এর থেকে ছোট হয়। আর ভাইয়া যদি আমার প্রোডাক্টের মানটা রিঅ্যাক্টেন্টের থেকে বড় হয় তখন আমার কি হয়? কে এর মান 1-এর থেকে বড় হয়। সো এই আইডিয়াগুলো আমরা এখান থেকে পেতে পারি।
তারপর দেখো পরে কি বলছে, সাম্যধ্রুবকের মান হতে বিক্রিয়া কি পরিমাণ সম্পন্ন হয়েছে তা বলা যায়। যেভাবে বিক্রিয়া আপনার কি পরিমাণ সম্পন্ন হয়েছে তার আইডিয়াও আমরা কোত্থেকে পাই, সাম্যধ্রুবকের মান থেকে পেতে পারি। দেন ভাই কোনো বিক্রিয়ায় নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়া এবং উৎপাদন আরম্ভ করলে সাম্যাবস্থা কতটুকু থাকে। ওকে, এই যে ভাই এক কথায় বলতে গেলে বিক্রিয়ার কোশেন্টের সাথে তুলনা করে তা বের করা যায়। মানে ভাই বিক্রিয়াটা সামনের দিকে আগাবে নাকি পিছনের দিকে আগাবে এই জিনিস সম্বন্ধে আইডিয়া পাওয়া যায় আমাদের। ওকে, এরপরে দেখেন ভাই এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখে দিই এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সাম্যধ্রুবকের মান 0 বা ইনফিনিটি হতে পারে না। সাম্যধ্রুবকের মান ভাইয়া 0 বা ইনফিনিটি হতে পারে না। কেন পারে না ভাইয়া? কারণ চিন্তা করো, একটা বিক্রিয়া যদি আপনার হয় a প্লাস বি থেকে ভাইয়া সি প্লাস ডি, তাহলে ভাই আপনার এখানে সাম্যধ্রুবক মনে করো কেসিটাই লিখি, কেসি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। তাহলে ভাই দেখো তো এটা ইনফিনিটি হওয়া মানে কি বলো তো? ইনফিনিটি হওয়া মানে হচ্ছে এ আর বি 0। এটা কখনো পসিবল? অবশ্যই পসিবল না ভাইয়া, কারণ ভাই আপনার এ আর বি কখনো 0 হতেই পারবে না। আবার ভাইয়া সি আর ডি এর আবার 0 মানে কি, মানে সি আর ডি মানে বিক্রিয়া শুরুই হয় নাই, বুঝতে পারছো? 0 মানে কি, 0 মানে হচ্ছে বিক্রিয়া শুরুই হয় নাই, মানে সি আর ডি এর ঘনমাত্রা 0, মানে কি সাম্যাবস্থায় পৌঁছেছে না। আর ইনফিনিটি মানে কি, এ আর বি এর মান 0, যেটা কখনো পসিবল না, কারণ তুমি জানো সাম্যাবস্থায় পৌঁছালে কি বিক্রিয়ক থাকে উৎপাদক থাকে, বিক্রিয়ক কখনো শেষ হয় না একটা বহুমুখী বিক্রিয়ায়। ওকে, তো আসলে আমরা কিছু প্র্যাকটিসের দিয়ে আগে আমরা এখন কিছু প্র্যাকটিস করবো আমাদের ইসের। তো আসলে প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কটা কি বলছে, 500 কেলভিন তাপমাত্রা এবং 2 অ্যাটমসফিয়ার চাপে N2 3H2 2NH। ওকে, এই বিক্রিয়া কেপি এর মান দেওয়া আছে। ওকে, তাহলে বলা আছে 500 ডিগ্রি, আচ্ছা 500 তাপমাত্রায় 10 অ্যাটমসফিয়ার চাপে তোমাকে বলা হয়েছে এটা। আচ্ছা, সো খেয়াল করো ভাইয়া, তোমাকে এই বিক্রিয়াটা দেওয়া আছে, বলছে এই বিক্রিয়াটা কেপি নির্ণয় করে। তাহলে ভাইয়া আমরা দেখো আমাদের একটু লিখি আমরা। আচ্ছা একটা জিনিস খেয়াল করতে পারো তোমাদের, আচ্ছা একটু পরে বলি, এটা দেখো যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এটা থেকে হচ্ছে 2NH3, এই বিক্রিয়ার কেপি এর মান দেয়া আছে। একটা না লিখলাম, তোমাকে কাঠটা বের করতে বলছে। দেখো তোমাকে বের করতে বলছে ভাইয়া 2NH3, খেয়াল করো তোমাকে বের করতে বলছে ভাইয়া 2NH3টা, 2/3 NH3 থেকে আমার H2 প্লাস 1/3 N2। তাহলে একটা কাজ করি ভাইয়া, আমাকে দেখো তো দুইটা জিনিস চেঞ্জ হচ্ছে, দেখছো পুরো রাশিটাকে 3 দিয়ে ভাগ দিচ্ছে প্লাস উল্টাইছে কিন্তু দুইটা। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে ফার্স্টে উল্টাই, তাহলে ভাইয়া এটাকে যদি উল্টাই তাহলে 2NH3, এটাকে ফার্স্টে উল্টাইলাম ভাইয়া। উল্টাইলে আমার যেন কি পরিবর্তন হয় তোমরা একটু বলো তো ভাইয়া। উল্টাইলে কি হয়, আমার কে প্রাইমের মানটা কি হবে, 1/k হয়ে যাবে না? হ্যাঁ, কে প্রাইমের মান 1/k হয়ে যাবে। এরপর আরেকটা কাজ করি ভাইয়া, এই রাশিটাকে দেন আবার চেঞ্জ করি, ফার্দার চেঞ্জ কি, এটাকে আবার চেঞ্জ করি, সেটাকে হচ্ছে এটাকে 3 দ্বারা ভাগ করি। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করলে 2/3 NH3 থেকে 1/3 N2 প্লাস H2। তাহলে কে ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু কি বলা যায়, কে ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু বলা যায় কে প্রাইমে 1/3, which means ভাইয়া 1/k এর পাওয়ার 1/3। তাহলে এটা, তাহলে আসো আমরা ক্যালকুলেট করি, একটু ক্যালকুলেট করি আমরা কত আসে। 3.55 ইন্টু 10⁻²। ওকে, তাহলে আমার মানটা আসে কত দেখো, এখান থেকে মান আসে ভাই আমার, আমি একবারে এখানে মানটা বের করি, কে ডাবল প্রাইম 3.043 এত আসে আমার। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। করতে পারছি গেছে আমরা, এই জিনিসটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছি ভাইয়া, খুবই সিম্পল ভাইয়া, জাস্ট দুইবার চেঞ্জ করবো তাহলেই হয়ে যাবে তোমার। ওকে, পরের অঙ্কটা দেখো। এই অঙ্কটা কি বলা হয়েছে, 1 2 3 আছে, তিনটে ইকুয়েশন দেওয়া আছে। প্রথম বিক্রিয়া সাম্যধ্রুবক K1, সেকেন্ড বিক্রিয়া সাম্যধ্রুবক দেওয়া আছে। বলছে দেখো 3 নাম্বারটাও দেওয়া আছে K3, বলছে 2NH3 প্লাস এটা। আচ্ছা, তাহলে খেয়াল করো সমস্যা হচ্ছে তিনটা বিক্রিয়া দিলে কীভাবে ডিল করবো ভাইয়া। ফার্স্টে আমরা খেয়াল করবো লেফট সাইড মিলানোর ট্রাই করবো। লেফট সাইডে কি আছে, NH3 আছে আর অক্সিজেন আছে। আচ্ছা, NH3 আর অক্সিজেনকে আমরা মিলানোর ট্রাই করবো, ভালো কথা। আর ডান পাশে কি আছে দেখো, ডান পাশে নাইট্রাস অক্সাইড আর পানি। আচ্ছা, নাইট্রাস অক্সাইডে পানি আছে, একটা কাজ করে দেখো, নাইট্রাস অক্সাইডের পানি দেখছো এক সাইড আছে, খেয়াল করছো যে নাইট্রাস অক্সাইডের পানি কিন্তু এক সাইড আছে। তাহলে আমরা একটা কাজ করি, ওই সাইডটাকে মিলাই, তাহলে এই সাইডটা এমনি মিলে যাবে আমাদের। ওকে, তো আসো
তো ভাই একটা কাজ করি, আমাদের 2NO আর এখানে 3H2, তাহলে একটা কাজ করা, দেখো এই যে এই সাইডটা মিলাও, তাহলে এই সাইডটা মিলে যাবে। তাহলে ভাইয়া এই সাইডটা আমরা কি দেখতে পাই দেখো তো, এই সাইডটা হচ্ছে আপনার 2NO, তাহলে এটা 2NO এ রাখি আর এটা 3, তাহলে এটাকে 3 গুণ করে যোগ করে তাহলে তো হয়ে যাবে। তাহলে ভাই একটা কাজ করি, আপনার 2 রং রাশির সাথে আপনার 3 নং রাশিটাকে কত দ্বারা গুণ করবো ভাইয়া? 3 দ্বারা গুণ করব। তোমরা বুঝতে পারছো কিনা জিনিসটা? দেখো, হয় ভাইয়া লেফট সাইড মিলাবো না রাইট সাইড মিলাবো। লেফট সাইড মিলাতে গেলে ভাই একটু প্যারা, যে অক্সিজেন কোথাও নাই, খেয়াল করছো কোথাও অক্সিজেন নাই। একটা কাজ করি ভাইয়া, রাইট সাইড মিলানো যায়, নাইট্রাস অক্সাইডের পানি আছে, এই যে ভাইয়া নাইট্রাস অক্সাইডের পানি দুজনের উৎপাদ। তাহলে ভাইয়া ওখানে 2 নাইট্রাস অক্সাইড, এখানে 2ই আছে, আর এখানে পানি একটা, তাহলে 3 দ্বারা গুণ করে একবারে যোগ করে দিই। তাহলে সেটা করলাম, সেটা করলে আসলে কি হয় দেখো তো, আমার এখানে আসে N2 প্লাস অক্সিজেন প্লাস 3H2 প্লাস 3/2 অক্সিজেন। আর বিক্রিয়াটা কি হবে এখানে? 2NO প্লাস 3H2। ভালো কথা, ওকে, ভালো কথা। এখন কথা হচ্ছে দেখো, আমাদের সমস্যাটা এখানে হচ্ছে 2NH3 আসে না, খেয়াল করছো এখানে এটা আসে না। তাহলে এখন কথা হচ্ছে এখানে বেশি কি আসতেছে, লিখে ফেলি, এটা লিখে ফেলি, N2 প্লাস 3H2 প্লাস 2 দিলে কত হয়, আর এখানে 2 আর 3, 3 আর 2 5, 5O2 2NO প্লাস 3H2। আচ্ছা, এখন একটু ভাই চিন্তা করো তো, এটা যদি আমি, আচ্ছা এটাকে আমি 4 নাম্বার ইকুয়েশন দিই, এটাকে আমি 4 নাম্বার ইকুয়েশন দিই, বলো তো ভাইয়া কী চেঞ্জ করা যায় এখানে? এখানে কী চেঞ্জ করা যায়? তুমি ডিরেক্টলি N2 প্লাস 3H2কে আমরা কী লিখতে পারি? ওটা লিখতে পারি না? আচ্ছা, আগে একটা কথা, যে এটা তাহলে এখানে পরিবর্তিত সাম্যদ্বিভাগটা কী হবে বলো তো? এখানে পরিবর্তিত সাম্যদ্বিভাগটা তাহলে কী হবে এখানে, সেটা একটু লিখে ফেলি। আমরা তো সব কিছু করে ফেললাম, এখানে কে প্রাইমের মানটা কী হবে? তুমি যেহেতু যোগ করছো, যোগ করলে যেন কী হবে, গুণ হয়ে যায়, যোগ করলে গুণ হয়ে যায়। আর যোগ করলে গুণ হয়ে যায়, তাহলে এটা ভাইয়া আপনার 2 নাম্বারটা ছিল K2, তাহলে K2 ইন্টু আপনার K3, অবশ্যই অবশ্যই ভাই আপনি 3 দ্বারা গুণ করছেন, তাহলে এটা কিউব দিতে হবে। ওকে, কিউব দিতে হবে, বুঝতে পারলাম এটা? ক্লিয়ার। এখন ভাইয়া পরের পার্টটা দেখো, পরের পার্টটা কী করা যায়? পরের পার্টটা যেটা করতে হবে আপনার এখান থেকে কি বিয়োগ করা যায় দেখো, হ্যাঁ উল্টেই এটা যোগ করতে। দেখো এখন কথা হচ্ছে ভাই, এখানে আপনার N2H3, অনেকে করবা কি জানো, N2 প্লাস 3 ভাই NH3 লিখে দিই না, এটা কিন্তু সব থেকে বড় ভুল, NH3 লিখে দেওয়া যাবে না। তোমার করতে হবে কি দেখো, এমনভাবে করতে হবে, এটা উল্টায় দেন যোগ করো। উল্টায় যোগ করলে কী হবে খেয়াল করো, এক নাম্বারটাকে উল্টায় যদি যোগ করো, তাহলে ভাইয়া কী হবে, তোমার লেফট সাইডে NH3 চলে আসবে, আর রাইট সাইডে N2 প্লাস 3H2 যেটা কাটাকাটি চলে যাবে। তাহলে আসো ওই কাজটা করে ফেলি আমরা, ওই কাজটা করে ফেলি। আমাদের সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে ভাইয়া আপনার 1 নংকে উল্টিয়ে 4-এর সাথে যোগ করি। 1 নং উল্টে 4-এর সাথে যোগ করি। তাহলে ভাইয়া 1 নং উল্টাইলে কী হয় দেখো, উল্টে হয় যে 2NH3 প্লাস N2 প্লাস 3H2 প্লাস 5/2O2, আর এখানে কি হয় ভাইয়া 2NO প্লাস 3H2O প্লাস আপনার N2 প্লাস 3H2। অ্যান্ড এখান থেকে কতটুকু কাটাকাটি যায় বলো তো ভাইয়া? এই যে N2 প্লাস 3H2, N2 প্লাস 3H2 কাটাকাটি যাবে আমার, কাটাকাটি গেল। তাহলে আমি লাস্ট লাইনটা এখান থেকে লিখে ফেলতে পারি। এখান থেকে আমার লাস্ট লাইনটা চলে আসে কি 2NH3 প্লাস 5/2O2, এটা থেকে 2NO প্লাস 3H2। এখন সব থেকে বড় কথা ভাই, এত কিছু করলেন, এখানে আপনার সাম্যদ্বিভাগটা তাহলে কী হলো? সাম্যদ্বিভাগ ভাই আগে ছিল তো K প্রাইম, তাহলে ভাইয়া K ডাবল প্রাইম আসবে কি? K ডাবল প্রাইম আসে, আপনি কী করছেন দেখেন, দুটো যোগ করছেন, তাহলে আরেকটা গুণ হবে, যোগ করছি মানে আরেকটা গুণ হবে। তাহলে আরেকটা গুণ মানে কি ভাইয়া, K2 ইন্টু K3-তে আপনার কিউব ছিল, অ্যান্ড গুণ হয়েছে কি আপনি K1 যোগ করছেন, তাহলে K1 যোগ করছেন উল্টে, তাহলে এটা 1/K1। তাহলে এই হচ্ছে আপনার ইকুয়েশনটা ভাই। আই গেস আমরা ক্লিয়ার হতে পারছি কিনা, একটু কোশ্চেনটা কিন্তু একটু কঠিন ছিল, বাট আমরা আই গেস ভাই এটা করতে পারছি।
এটা দেওয়া হয়েছে এই কারণে যাতে ভাইয়া আমরা যে একটু আগে সাম্যভাগে পরিবর্তনটা শিখলাম সেটাকে তুমি পারফেক্টলি এখানে অ্যাপ্লাই করতে পারো। চাইলে ভাইয়া ভিডিওটা পজ করে তুমি নিজে একবার চেক করতে পারো, নিজে একবার চেক করে দেন, মানে নিজে একবার প্র্যাকটিস করে দেন এটার সাথে মিলিয়ে চেক করে নিতে পারো ভাইয়া। সামনের দিকে যা দেখো বলা হয়েছে এ থেকে বি, এটা হচ্ছে K1, বি থেকে সি। এটা খুবই সিম্পল ভাইয়া। এখানে বলছে কি দেখো, এখানে বলছে ভাইয়া এ থেকে বি হচ্ছে, এটার মান হচ্ছে K1 ভাইয়া, বি থেকে সি হচ্ছে, এটা হচ্ছে ভাইয়া K2 ভাইয়া, তারপরে সি থেকে ডি হচ্ছে, এটা হচ্ছে ভাইয়া K3। তাহলে বলছে এ থেকে ডি, তাহলে যোগ করে দাও এ প্লাস বি প্লাস সি, এখানে কি আসবে বি প্লাস সি প্লাস ডি। তাহলে ভাই আমরা বলতে পারি কে প্রাইম ইজ ইকুয়াল টু K1 ইন্টু K2 ইন্টু K3। এখানে ভাই বি আর সি কাইটা দিই, তাহলে এ আর ডি চলে আসবে। তাহলে এখান থেকে বলা যায় যে এ থেকে ভাইয়া ডি, কে প্রাইম ইজ ইকুয়াল টু K1 ইন্টু K2 ইন্টু K3। সিম্পল ভাই, একদম সিম্পল অঙ্ক এটা, আগেরটার সামনে এটা কিছুই না। আচ্ছা দেখো একটি গ্যাসীয় মিশ্রণে পরের অঙ্কটা প্রতি লিটারে, আচ্ছা এত মোল এত মোল এত মোল, আচ্ছা প্রতি লিটারে বলছে, খেয়াল করছো প্রতি লিটারে বলছে, প্রতি লিটারে এত 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 মোল থাকা মানে কি বলো তো? তোমাকে ভাই ইনডিরেক্টলি তারা কি দিয়ে দিছে, মোল পার লিটার, মোল পার লিটার বা কনসেন্ট্রেশন তোমাকে দিয়ে দিছে অলরেডি। ওকে, এবং অজানা পরিমাণ CH4, CH4 কতটুকু আছে অজানা পরিমাণ, যেটার পরিমাণ আমি জানি না। আয় হায়, তাহলে বলা আছে 1200 কেলভিন তাপমাত্রায় বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকে। ওকে, 1200 কেলভিন তাপমাত্রায় সাম্যাবস্থায় থাকে, বিক্রিয়াটাও দেওয়া আছে। বলছে কেসিআর মানাতে হলে CH4 এর ঘনমাত্রা করো। ভাই এটা তো খুবই সিম্পল, তোমাকে অলরেডি কেসি দিয়েই দিছে। তাহলে ভাই দেখো কেসি ইজ ইকুয়াল টু কত, কেসি ইজ ইকুয়াল টু তোমাকে বলা আছে 3.92, 3.92। আর এই ইকুয়েশনের জন্য আমরা কেসি কি লিখতে পারবো? তো এই ইকুয়েশনের জন্য আমরা কেসি লিখতে পারি এরকম যে concentration of CH4 into concentration of H2O divided by concentration of carbon monoxide into concentration of H2 এর পাওয়ার 3.92। এখানে ভাই অনেকগুলো মান দেয়া আছে, তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি CH4 এর কনসেন্ট্রেশনটা বের করতে পারবো। তাহলে ভাই CH4 এর কনসেন্ট্রেশনটা কত আসবে আমার, আমি একটা কাজ করি একবারে ক্যালকুলেটরে বের করে ফেলি। হ্যাঁ চলো, কত আসে 3.92 ইন্টু আপনার কার্বন মনোক্সাইড, মনোক্সাইড কত, কার্বন মনোক্সাইড হচ্ছে 0.3, হাইড্রোজেন হচ্ছে 0.1, সেটার পাওয়ার কিন্তু কিউব আসবে, এটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে পানি, পানিরটা কত, পানিরটা হচ্ছে 0.02, এটা ভাগ হয়ে যাবে। তাহলে ভাই আপনার এখান থেকে আসতে আসতে CH4 এর ঘনমাত্রা 0.0588, এত মোল পার লিটার আসতেছে ঘনমাত্রা। ওকে, এটার ঘনমাত্রা হচ্ছে এত মোল পার লিটার। খুবই সিম্পল ভাই, প্রথম অঙ্কটা আপনার খুবই সিম্পলভাবে মিলে গেল। এটা হচ্ছে আপনার 1 নাম্বারটা, আমি নাম্বার দিয়ে দিই, এটা 1 নাম্বারটা। সেকেন্ড ভাই 2 নাম্বার অঙ্কটা, আসলে 2 নাম্বার অঙ্কটা করি তাহলে আমরা। 2 নাম্বার অঙ্কটা বলছে কেপি নির্ণয় করতে ভাইয়া, যেখানে কেসি দেওয়া আছে। তাহলে আমরা জানি কি, আমরা মনে আছে আমরা জানি কি কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি ডেল এন। এখানে ভাইয়া কোনটার মান কি বলতো, এখানে ডেল এনের মান কত, ডেল এনের মান হচ্ছে ভাইয়া উৎপাদ কত, 1 যোগ 1 যোগ 1 মাইনাস 1 যোগ 3, 2 থেকে 4 গেলে থাকে -2। ডেল এর মান হচ্ছে তাপমাত্রা কত, তাপমাত্রা তোমাকে বলে দিচ্ছে কিন্তু 1200 কেলভিন, এই যে তাপমাত্রা বলা আছে 1200 কেলভিন তাপমাত্রা, খেয়াল করছো, এটা হচ্ছে কে। আর আর হচ্ছে কত, 0.0821। তাহলে ভাইয়া এই মানগুলো বসাই, তাহলে আমার কেপি চলে আসবে। তাহলে কেপি ইজ ইকুয়াল টু কত আসে, কেসি আছে 3.92, আরটি 0.0821, আচ্ছা 1200, পাওয়ার হচ্ছে ডেলেন কত, ডেলেন -2। হ্যাঁ, তাহলে এখানে আসে ভাইয়া কেপি এর মান আসে আমাদের 4.0387 ইন্টু 10⁻⁴। ওকে, একটাও লিখে দেবো আমরা, একটাও লিখে দেবো পাশে। একটা কী হবে তাহলে 4 -2, তাহলে অ্যাটমসফিয়ার ইনভার্স 2, একক হবে অ্যাটমসফিয়ার ইনভার্স 2। আই হোপ ক্লিয়ার, এটা খুবই সিম্পল একটা অঙ্ক ছিল। সামনে দিকে আগে চলো, সামনে অঙ্কগুলো দেখি আমরা একটু। আচ্ছা এমসিকিউ আছে কিছু, বলছে কি দেখো, বলছে উপমুখী বিক্রিয়ার ডেলেন এর মান 0.5। ওকে, ডেলেন এর মান 0.5, বলা হয়েছে কত কেলভিন তাপমাত্রায় কেপি কেসির মান যথাক্রমে এত এত। আচ্ছা তাপমাত্রা বের করতে, তাহলে কেপি ইজ, আমরা দেখো আমরা তার জানি কি কেপি ইজ ইকুয়াল টু কেসিআরটি ডেলেন। তাহলে ভাই কেপি দেওয়া আছে কত দেখো তো, কেপি হচ্ছে 40.5
একবারে ভাগ দিয়ে দেবো, কেসি কত 5.5 ইজ ইকুয়াল টু আরটি এর পাওয়ার ডেল এন। আচ্ছা ডেল এন এর পাওয়ারটা লিখে ফেলি, ডেল এন কত বলো তো, ডেল এন হচ্ছে ভাই আপনার 0.5। একটা কাজ করব, এরকম যখন টি নির্ণয় করা লাগবে বোথ সাইডসে আমরা লন নিয়ে নিব, ওকে, বোথ সাইডসে আমরা লন নিব, তাহলে হবে কি দেখো লন 40.5 ডিভাইড বাই 5.5, আর লন যখন নিবা তখন এই 0.5টা সামনে চলে আসবে, 0.5 লন আরটি। ওকে ভাইয়া, এটা মনে রাখবা, বোথ সাইডসে লন নিলে এটা সামনে চলে আসে তোমার, আর কিছুই না। বা তুমি এটা চাইলে নাও করতে পারো, কারণ ওই যে 0.5 মানে কি বলো তো, 0.5 মানে কি হাফ না, হাফ মানে কি রুট, তুমি চাইলে এটা আরও ইজিলি করতে পারো ভাইয়া, বুঝতে পারছো, চাইলে আমরা আরও ইজিলি করতে পারি। সেটা হচ্ছে হাফ মানে কি বলো তো, এখানে তোমাকে একটু হিন্টস দিয়ে দিচ্ছে যে হাফ মানে কিন্তু রুট, তাহলে ভাই একটা কাজ করতে পারি 14.5 ডিভাইড বাই 5.5, হাফ মানে হচ্ছে রুট, তাহলে রুট ওভার আরটি, তাহলে এখান থেকে জাস্ট স্কোয়ার করে দিলেই পাওয়া যায়, তাহলে এখান থেকে টি চলে আসবে তোমার। ওকে, টিটা কত আসে দেখি আমরা একটু, যে 40.5 ডিভাইড বাই 5.5, এটাই আমরা স্কোয়ার করে দিব, আর এই পুরো রাশিটাকে ভাগ দেবো কত দ্বারা, 8 দ্বারা, 0.0821, তাহলে আমার আসে 660, আমার আসে কত দেখো একদম অ্যাকুরেট মান আসে 660.4523 এরকম আসে, তাহলে ভাইয়া 661, এই যে এটাই জায়গা আছে। ওকে 661, এটা আই হোপ বুঝতে পারছি আমরা ভাইয়া, সিম্পল একদম অঙ্কটা। সামনে দিকে আগে চলো, পরের অঙ্কটা যাই। আচ্ছা আইওটির কোশ্চেন, ইংলিশ দেখে বোঝা যাচ্ছে 20-21 মানে রিসেন্ট ইয়ার আসা কোশ্চেন। In 727 degrees Celsius, the equilibrium constant of the reaction sodium dioxide is Kp দেয়া আছে, আচ্ছা ঠিক আছে। If the total pressure of the reaction flask is 1 atmosphere, partial pressure, আচ্ছা তোমাকে বলা হয়েছে partial pressure of sulfur dioxide মেজার করতে, যেখানে তোমাকে বলা হয়েছে partial pressure of oxygen কত, অক্সিজেন ইজ এটা। ওকে, তাহলে ভাইয়া আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, আমরা এখানে লিখতে পারি এরকম যে কেপি, কেপি ইজ ইকুয়াল টু কী হয়, SO3 স্কোয়ার ডিভাইড বাই, আরে কি লিখতেছে এটা, পি লেখা লাগবে তো, পি ভাবে লিখলে হবে না, পি অফ SO3 স্কোয়ার, পি অফ SO2 স্কোয়ার ইন্টু পি অফ O2। এখানে কী দেওয়া আছে দেখো তো, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেওয়া আছে। আচ্ছা অক্সিজেনেরটা দেওয়া আছে, বলছে SO2টা নির্ণয় করতে, ওকে ভালো কথা, কেপি দেওয়া আছে। আচ্ছা এখন ঝামেলা হচ্ছে কি যে তোমার এখানে SO3টা দেওয়া নেই, তোমাকে SO3টা দেওয়া নেই, সো এটা একটা প্যারাক যে SO3টা দেওয়া থাকা লাগবে। ওকে, সো একটু ডাউটফুল কোশ্চেন যে এখানে তোমার SO2টা দেওয়া নেই, সো এটা প্যারা। ওকে, কারণ দেখো তোমাকে কেপির মান দেওয়া আছে, তোমাকে টোটাল প্রেশার দেওয়া আছে কত, আচ্ছা আরেকটা ভালো আইডিয়া, টোটাল প্রেশার দেওয়া আছে, খেয়াল করছো টোটাল প্রেশার কত ফ্লাস্কের, 1 অ্যাটমসফিয়ার, তাহলে ফ্লাস্কের টোটাল প্রেশার যদি 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে আর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, অক্সিজেনের কত, অক্সিজেনটা তোমার 0.1, তাহলে ভাইয়া একটু চিন্তা করো তো, তোমার এখানে সালফার আর সালফার ট্রাইঅক্সাইড মিলে কত হবে, 1 মাইনাস ওটা হবে না, তাহলে সালফার আর সালফার ট্রাইঅক্সাইড মিলে কত হয়, দেখো এখানে পি অফ SO2 প্লাস পি অফ, আরে কী লিখতেছি, SO3, সেটা হচ্ছে তোমার দুইটা মিলা কত হবে, দুইটা মিলা হবে তোমার 1 থেকে 0.1 গেলে কত হয় 0.9। ওকে, তাহলে এখানে তুমি একটাকে এক্স ধরো, একটাকে এক্স ধরো, এক্স ইজ ইকুয়াল টু পি অফ SO2, সেটা মনে করো এক্স, তাহলে ভাইয়া তোমার মনে করো 0.9 মাইনাস এক্স, সেটা কত আসবে, পি অফ SO3, এই যে এটা। তো এখান থেকে তুমি সলভ, এখানে মান বসাবা, দেখো এখানে মান বসাবা, সলভ করলে এখন চলে আসবে যে তোমার মনে কর কেপি কত 3.5, আর এখানে SO3 কত, তাহলে আমাদের SO3 হচ্ছে 0.9 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে পি অফ SO2 কত আসতেছে, SO2 হচ্ছে এক্স, আর এখানে এটা হচ্ছে তোমার কত 0.1, আচ্ছা এক্স কিন্তু স্কোয়ার আছে, ভালো কথা এক্স স্কোয়ার আছে। ওকে, এখান থেকে সলভ করবা, এক্স চলে আসবে, সেটাই হচ্ছে কি আমার এক্সই হচ্ছে আমাদের ওইটা। ওকে, সিম্পল একদম, সেটা সবাই করে টিআর ম্যাথের অ্যান্সার জানা যেতে পারে আমাদেরকে। আচ্ছা এটা একটা দেখো, এই রিয়াকশনটার জন্য কেপি দেওয়া আছে, কেসি মেজার করতে হচ্ছে, ব্যাক কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল এন, তো কেসি মেজার করা খুবই সিম্পল, আসলে একবারে করে দিই যে 4.3 ইন্টু 10 ইনভার্স 4 ইকুয়াল টু কেসি, আচ্ছা আর টি 0.0821, টি কত, টি বলছে আমাদের 375, আচ্ছা 375 ডিগ্রি সেলসিয়াস বলছে, সো অবশ্যই এটা কেলভিনে নিতে হবে,
375 প্লাস 273 আর পাওয়ার ডেলেন ডেলেনের মান কত ডেলেন হচ্ছে ভাই আমাদের 2 থেকে 4 গেলে -2 ওকে তাহলে মান আসে 1.217 এইচ ভাই এটা 1.217 এটা আসে আমাদের অ্যান্সার সিম্পল একদম ওকে একদম সিম্পল কোশ্চেন পরেরটা দেখি 700 কেলভিন তাপমাত্রায় N2 এটা দেওয়া আছে ওকে সাম্যদুবাকের মান কেসি দেওয়া আছে বলা হয়েছে এটা আচ্ছা এটা কী হবে বলো তো আমি জাস্ট একবার বের করে দিই যে কে প্রাইমের মান কী হবে কে প্রাইমের মান হবে 1/k এর পাওয়ার হবে হাফ কারণ দেখো ভাইয়া উল্টাইছে প্লাস হাফ করছে তো এটাই তো আমরা একবারে করে ফেলি দেখো ভাইয়া যে 1/k কত 0.0625 আর এটার পাওয়ার কী করলাম সরি আমি একটু ভুল চাপ দিয়ে ফেলছি 0.0625 হ্যাঁ এটার পাওয়ার হবে আমাদের হাফ মানে রুট করলে হয় তো 4 অ্যান্সার আসে 4 অ্যান্সার আসে ই নাম্বারটা 4 আসছে সিম্পল আর পরের কোশ্চেনটা দেখো দুইটা সাম্য বিক্রিয়া এটা খুবই সুন্দর একটা কোশ্চেন আসলে দেখি এটা আমরা বলছে দুইটা সাম্য বিক্রিয়ার এ বি এটা আচ্ছা ঠিক আছে আর এ বি এটা একই সাথে দ্রবণে সাম্যাবস্থা তৈরি করে যেখানে বিক্রিয়ার দুইটা সাম্যদ্রব্য K1 K2 আচ্ছা দ্রবণে এ প্লাস আর B2 মাইনাসের অনুপাত কোনটা হবে আচ্ছা খেয়াল করো ফার্স্টে আমরা K1 K2 লিখে ফেলি যে এইখানে আমরা K1 কি লিখতে পারি বলো তো এখানে ভাইয়া K1 ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথম বিক্রিয়াটার জন্য তাহলে প্রথম বিক্রিয়াটা হচ্ছে A প্লাস B মাইনাস AB ওকে তাহলে ভাই আমরা A প্লাসেরটা এখান থেকে লিখে ফেলতে পারি না যে ভাই A প্লাসের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কী বলা যায় A প্লাসের ঘনমাত্রা বলা যায় K1 concentration of AB divided by B minus and secondly ভাইয়া K2 is equal to কী লেখা যায় বলো তো এখানে K2 is equal to বলা যায় ভাইয়া তোমার AB2 minus divided by কি AB into B minus হ্যাঁ এটা এখান থেকে ভাইয়া তোমাকে বলছে কি দেখো তো AB2 minus হ্যাঁ AB2 minus এটার কনসেন্ট্রেশন কি আসবে এটার কনসেন্ট্রেশন আসবে ভাইয়া আপনার আচ্ছা এটা তো আর দাগ দেওয়া দরকার না কারণ এটা একবারই হয়ে যাবে যে K2 ইন্টু কনসেন্ট্রেশন অফ AB ইন্টু B মাইনাস এখন বলছে কি দেখো এই দুইটার অনুপাত কী হবে তাহলে আমি যদি এই দুটোর অনুপাত করি ভাইয়া অনুপাত অফ এই কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই AB2 মাইনাস দুইটা করলে কি আসে দেখো তো দুইটা করলে আমরা ভাইয়া কাটাকাটি কইরা এখানে আপনার K1 এখানে K2 ওকে উপর নিচে এটা কাটাকাটি যায় আচ্ছা একটু লিখি পুরোটা ওয়ান বাই বি মাইনাস আর এখানে K2 সাথে কি আসে B মাইনাস তাহলে এটাকে যদি আমি উল্টাই দিই একবারই হয়ে যায় দেখো সরি ভাইয়া আরে ভুলে মুছে গেছে K1 by B minus এটা হলো 1 by K2 into B minus ওকে সেখান থেকে তুমি একটা আইডিয়াই পাচ্ছ যে K1 by K2 into মাইনাস কি B minus এর স্কোয়ার হয় তো এটা কি হবে বর্গের ব্যস্তানুপাতিক হবে হ্যাঁ তো এটার অনুপাতটা কী হবে এটার অনুপাতটা হবে আমাদের বর্গের ব্যস্তানুপাত এই যে ডি নাম্বারটা অ্যান্সার খুবই সিম্পলভাবে আমরা এখান থেকে ড্রাইভ করে বের করে দিলাম আর সামনের দিকে আগে ভাইয়া এখানে কি বলছে দেখো S2 প্লাস SO2 আচ্ছা ঠিক আছে দুই দ্বারা গুণ করছো হাফ করছো তাহলে ভাইয়া কী হবে দেখো ভাইয়া কী করলো এখানে এটার বলছে K1 আর এটা হচ্ছে K2 তাহলে ভাইয়া K2 ইজ ইকুয়াল টু কী বলা যায় বলো তো আমরা এখানে কি বলতে পারি K2 ইজ ইকুয়াল টু আমাদের কী হচ্ছে উল্টাইছো মানে 1 বাই K1 আবার স্কোয়ার করছো তাহলে এটা হবে তো K2 ইজ ইকুয়াল টু 1 বাই K1 স্কোয়ার কোথাও আছে নাই তাহলে ভাইয়া সিম্পলি কি বলা যায় তাহলে বলা যায় ভাইয়া K2 ইজ ইকুয়াল টু 1 বাই K1 square or we can say K1 square is equal to 1 by K2 এটা তাহলে এই যে K1 square is equal to 1 by K2 এটা বলা যায়
আচ্ছা এখানে দেখো N2O4 থেকে 2NO2 হয়। আচ্ছা ঠিক আছে, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পার্শিয়াল প্রেশার দেওয়া আছে, ভালো কথা। তাহলে কেপি বের করতে হবে। তাহলে কেপি ইজ ইকুয়াল টু কি ভাইয়া, পার্শিয়াল প্রেশার দেওয়াই আছে। তাহলে ভাইয়া পি অফ NO2 তে স্কোয়ার ডিভাইড বাই পি অফ N2O4। তাহলে ভাইয়া এখানে NO2 কত, NO2 হচ্ছে 0.31 স্কোয়ার, আর N2O4 কত 0.69। ক্যালকুলেট করি একটু, চলো ক্যালকুলেটার আমরা ক্যালকুলেট করি কত আসে এখানে। 0.31 স্কোয়ার ডিভাইড বাই 0.69। তাহলে ভাইয়া 0.139 আসে, 0.139, যে এটা বি নাম্বারটা আসে। সামনে আগে সিম্পল এগুলো। H2 প্লাস I2 থেকে 2HI ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা আচ্ছা, এটা কনসেন্ট্রেশন দেওয়া আছে কেসি। তাহলে কেসি একবার নির্ণয় করে ফেলি আমরা, আসো কেসি একবার নির্ণয় করে ফার্স্ট ফেলি। এটা হচ্ছে HI কত 28, তাহলে 28 হবে স্কোয়ার, আর এখানে H2 আর I2, তাহলে কত হয় 8 × 3, 8 × 3, তাহলে কত 32 পয়েন্ট সামথিং, 32.67, এই যে বি নাম্বারটা 32.67। কোনো মুখে বিক্রিয়া ডেল এর মান দেওয়া আছে, কেপি কেসি 8 গুণ দেওয়া আছে। ওকে, বলা আছে তাপমাত্রা বের করতে আছে, তাপমাত্রা বের করতে আছে। তো বলছে কি দেখো, কেপি এর মান কেসি এর 8 গুণ, মানে এক কথায় বলতে গেলে কেপি বাই কেসি ইজ ইকুয়াল টু 8, আর কেপি বাই কেসি কি RT এর পাওয়ার ডেল এন। ওকে, আর এখানে ডেল এর মান কত হাফ দেওয়া আছে, উইচ মিনস রুট ওভার RT ইজ ইকুয়াল টু 8। এখান থেকে টি বের করা খুবই সিম্পল, যে ভাই টি কি হবে 64 ডিভাইডেড বাই আর 0.0821 779। আচ্ছা দেখো ভালো কথা, এখানে খুবই ভালো একটা ট্রিক কোশ্চেন। এখানে দেখো টি এর মান আসছে 779.537। এটা কি ভাই কেলভিনে, তোমাকে ডাইভার্ট করার জন্য এই মানটা দেখছো ইতে দেওয়া আছে, আবার সেলসিয়াস দেওয়া, এখানে সেলসিয়াস বের করতে তাহলে কি 273 বিয়োগ করা লাগবে না? খুবই সুন্দর একটা কোশ্চেন এটা, কিন্তু 273 বিয়োগ করলে কত আসে 506.65। দেখছো কেলভিন আর সেলসিয়াসের কাহিনী, এই জায়গাগুলো খেয়াল রাখা লাগবে আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে। নিচের বিক্রিয়াগুলোর মধ্যে কোনটার কেপি কেসি সমান? দেখো কেপি কেসি সমান কখন হয়, যখন আমার ডেল এন এর মান হয় 0। তো ডেল এন 0 কোথায় দেখো তো, ডেল এন 0 হচ্ছে ভাই এই একমাত্র এইটাই, তাহলে এটা ডেল এন 0, সেখানে কেপি কেসি সমান। আচ্ছা এই বিক্রিয়া কেপি কেসি সমান, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। তাহলে ডেল এন কত, এখানে 4 আর 1 5, 5 থেকে 2 গেলে হয় 3, তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি ওটা নাই, তাহলে এটা এই যে কেসি ইজ ইকুয়াল টু কেপি আর টি মাইনাস এর, কারণ উল্টেই দিছে এই পাশে, আর কিছুই না। আচ্ছা এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক, কেপি ইজ ইকুয়াল টু প্রথমটা কি সঠিক না, প্রথমটা সঠিক না, পরেরটা ভাইয়া হ্যাঁ পরেরটা সঠিক, এই যে কেপি ইজ ইকুয়াল টু এটা এটা বা এটা, সো সেকেন্ডটা সঠিক আমাদের। ওকে, এখানে সঠিক না, কেন এই যে লেখায় ভুল আছে একটু, ওকে বাইরে লেখায় ভুল আছে, খেয়াল করছে আই গেস। ওকে, সো আমার আজকের লেকচারটা এই পর্যন্তই। অনেকগুলো ম্যাথ সলভ করছি, অনেকগুলো সিকিউ সলভ করছি, অ্যান্ড আই হোপ আমরা এখানে সাম্য ধ্রুবকের যে কেপি কেসি রাশিমালা সেগুলো ভালোভাবে ডিটেল বের করার ট্রাই করছি। নেক্সট লেকচারে আমরা ট্রাই করবো বিয়োজন মাত্রার পার্সপেক্টিভে কীভাবে কেপি কেসি রাশিমালা প্রতিপাদন করা যায় সেগুলো দেখার। তাহলে আপনার সবাইকে ইনশাআল্লাহ নেক্সট লেকচারে আবার দেখা হবে।